আচ্ছা, আমরা অলরেডি ২ টা পার্ট শেষ করে ফেলছি। ওইটার ভিতরে আমরা ইনিশিয়াল আইডিয়া নিছি, তারপরে কংক্রিট এগুলা যে ইউজ হবে, সেগুলা কোনটা কি দ্বারা তৈরি হয়, এগুলা জানছি। আজকের যেটা আছে এটা আরেকটু টাফ অন্যগুলোর তুলনায়। কারণ এইটার ভিতরে একটু ম্যাথমেটিক্যাল জিনিসপত্র আছে। তো শুরুতেই ওরা লোড কিভাবে ক্যালকুলেশন করতে হয় একটা স্ট্রাকচারের উপরে সেটা দেখাবে। এরপরে সেই লোডের কারণে যেই জিনিসগুলো আসে আমাদের শিয়ার স্ট্রেস এবং বেন্ডিং মোমেন্ট, এই জিনিসগুলো কিভাবে ক্যালকুলেট করতে হয় তা দেখাবে এবং সেটা দিয়ে কিভাবে একটা জিনিসের কার্ভ হিসাব করতে হয়। হ্যাঁ, ডিফ্লেকশনটা কেমনে ক্যালকুলেট করতে হয় সেই ডিফ্লেকশন ক্যালকুলেশন দেখাবে। তো এইগুলো আমরা ২ টা ইয়ারে শিখছিলাম আলাদা, আলাদা করে। এখানেও প্রবাবলি আগে শেখানো হয়েছে। এইজন্যই রিভিশন দেখাইতেছে কেন জানি। বাট আমার সিউর নেই আসলে এটা অ্যাকচুয়ালি জানা আছে কিনা। তো আমি আস্তে, আস্তে বলে যাইতেছি অল্প, অল্প করে। প্রথমটাতে যেটা বলতেছে যে অ্যাপ্রক্সিমেট মেথডে এনালাইসিস করার কি উপায় আমাদের জানা আছে। তো প্রথম ২ টা উপায় আমাদের জানা থাকে। একটা হচ্ছে ভার্টিক্যাল লোডিং এর ক্ষেত্রে একটা উপায়, আরেকটা হচ্ছে ল্যাটারাল লোডিং এর ক্ষেত্রে একটা উপায়। আমরা এগুলা যেই নামে পড়ছিলাম অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিসের জন্য সেই মেথড ২ টা ছিল। একটা ছিল আমাদের পোর্টাল মেথড, একটা ছিল হচ্ছে পোর্টাল মেথড, আর আরেকটা মেথড ছিল ক্যান্টিলিভার মেথড। ঠিক আছে? আরেকটা মেথড ছিল ক্যান্টিলিভার মেথড। ক্যান্টিলিভার মেথড। তো এই পোর্টাল মেথড এবং ক্যান্টিলিভার মেথড ২ টাই আসলে বেশি কাজে লাগে যখন আমাদের ইনডিটারমিনেন্ট স্ট্রাকচার হয়। ইনডিটারমিনেন্ট স্ট্রাকচার কি? যেই স্ট্রাকচারগুলাকে স্ট্যাটিক্সের ইকুয়েশনগুলা দ্বারা সলভ করা যায় না। আমরা জানি আমাদের স্ট্যাটিক্সের ৩ টা ইকুয়েশন আছে। একটা হচ্ছে সামেশন অফ এফ অফ এক্স ইকুয়ালস টু 0, এক্স অক্ষ বরাবর সবগুলা বলের সামেশন 0, সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়ালস টু 0 এবং যেকোনো পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট 0। একটা বস্তু ঘুরবে না, ডানেও যাবে না, উপরেও যাবে না। এটা এনশিওর করতে পারলে বস্তুটা স্থির আছে বা স্ট্যাটিক্সে আছে। সেই ৩ টা ইকুয়েশন দিয়ে আমি ম্যাক্সিমাম ৩ টা আননোন বের করতে পারবো। কিন্তু যদি দেখা যায় একটা স্ট্রাকচারে ৩ টার বেশি আননোন আছে, তখন সেটা হয় একটা ইনডিটারমিনেন্ট স্ট্রাকচার। তো এই ইনডিটারমিনেন্সি কত, সেটার আবার অনেকগুলো ডিগ্রি আছে। যে আমার একটা এক্সট্রা আননোন থাকলে 1 ডিগ্রি ইনডিটারমিনেন্ট, ২ টা এক্সট্রা আননোন থাকলে 2 ডিগ্রি ইনডিটারমিনেন্ট, এরকম থাকে। আবার এই ইনডিটারমিনেন্সিটা ২ ভাবে ডিফাইন্ড হয়। একটা হচ্ছে স্ট্যাটিক্যাল ইনডিটারমিনেন্সি, আরেকটা হচ্ছে কাইনেমেটিক ইনডিটারমিনেন্সি। একটাকে আমরা ডসি বলি, ডিগ্রি অফ স্ট্যাটিক্যাল ইনডিটারমিনেন্সি, আর একটাকে বলি ডকি, ডিগ্রি অফ কাইনেমেটিক ইনডিটারমিনেন্সি। তো এগুলা আসবে পরে। আমি জাস্ট এখানে একটা ওভারভিউ দিলাম ছোট করে যে ইনডিটারমিনেট মেথডের ভিতর কি জিনিসপত্র থাকে আর কি। সো এই যে ২ টা মেথড, একটা হচ্ছে পোর্টাল মেথড আর একটা হচ্ছে ক্যান্টিলিভার মেথড, এই ২ টার জন্য আর কি ২ ধরনের জিনিসপত্র থাকে, ভার্টিক্যাল লোডিং এবং ল্যাটারাল লোডিং এর জন্য। তো যখন এগুলো আসবে তখন আমরা করে নিব, এখন আমাদের জানার দরকার নেই। এইখানে দেখাইতেছে যে আমরা একটা লোডকে আইডিয়ালাইজেশন কিভাবে করি। লোডগুলো তো আর অ্যাকচুয়ালি এরকম থাকে না। একটা তীর চিহ্ন, একটা মোমেন্ট, একটা ঘুরতেছে, তারপরে এরকম একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, তারপরে এরকম একটা ইউনিফর্মলি ভ্যারিড লোড, এরকম কিন্তু থাকে না। দেখতে কিন্তু ইউজুয়ালি এরকম হবে না কখনোই। যেমন এই বিমটার উপরেও আমি যদি একটা ভারী বস্তু চিন্তা করি, এই ভারী বস্তুটাও কিন্তু কিছুটা জায়গা দখল করবে। তো একটা লোড বেশিরভাগ ক্ষেত্রেই সে কি হবে, একটা ডিস্ট্রিবিউটেড লোড হবে। বাট সেই ডিস্ট্রিবিউশনের জায়গাটা যদি খুব কম হয়, তাহলে এটাকে আমরা কনসেন্ট্রেটেড বা একটা পয়েন্টে কাজ করতেছে বলেই ধরে নিতে পারবো। একটা পয়েন্টে কাজ করতেছে বলেই ধরে নিতে পারবো। ঠিক সেম ভাবে এখানে একটা টর্ক দেখানো হয়েছে বা রোটেশন দেখানো হয়েছে, বা সিভিল ইঞ্জিনিয়ারিং এ আমরা যেটা বলি যে কনসেন্ট্রেটেড মোমেন্ট দেখানো হয়েছে। এই মোমেন্টটা কি করবে, মোমেন্টটা এই বিমটাকে এইরকম করে ফেলার ট্রাই করবে। ঠিক আছে? এরকম করে একটা টুইস্ট দিবে। দেখে অনেকটা মনে হবে এরকম যে এইটা ছিল আমাদের বিমটা, সেই বিমটার এখানে একটা এরকম লাঠির মতন লাগানো আছে, তারপর এখানে একটা হ্যান্ডেলের মতন আছে। এখন কেউ একটা হ্যান্ডেল ধরে এই নিচের দিকে ধাক্কা দিতেছে আর এই পার্টটা ধরে উপরের দিকে ধাক্কা দিতেছে, মানে মোচড় দিতেছে। ওই জাহাজের হুইলগুলা যেরকম ঘুরায় সেরকম করে ঘোরানোর ট্রাই করতেছে। সো এরকম করে যখন ঘুরাবে তখন আমাদের এই জিনিসটা কিন্তু এমন হয়ে যাবে, বিমটা রাইট একটু এমন হয়ে যাবে। তো এইটাকে আমরা মোমেন্ট বলতেছি, যেটা টুইস্ট করার চেষ্টা করতেছে, এই ধরনের একটা জিনিস। তো মোমেন্ট আশা করি বুঝছি। আর যদি আমাদের একটা লোড পুরো জায়গা জুড়ে থাকে, যেমন আমি এটার সেলফ ওয়েটটার কথা চিন্তা করতে পারি। সেলফ ওয়েটটা কিন্তু প্রত্যেকটা পয়েন্টেই কাজ করতেছে। তো সেই সেলফ ওয়েটকে আমরা এরকম একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আকারে চিন্তা করতে পারি, যে অনেকগুলো পয়েন্ট লোড একটু পরপরই কাজ করতেছে। সো এটা একটা ইউডিএল হয়ে যায়। এইটাকে আমরা ইউজুয়ালি কিলো নিউটন পার মিটার, প্রত্যেক মিটারে কত কিলো নিউটন, এইরকম করে প্রকাশ করে থাকি। আর এটা একটু ভেরিয়েশন থাকে। তো এটার একটা ফাংশন থাকবে, লেটস সে এক্স স্কোয়ার এরকম একটা ফাংশন, অথবা শুধু এক্স এরকম একটা ফাংশন।
যে যত জুড়ে যায় তত আমাদের লোড বাড়তে থাকে, বা যত দূরে যায় তত এক্সপোনেনশিয়ালি লোড বাড়তে থাকে। এই ধরনের বিভিন্ন রকমের আইডিয়ালাইজেশন থাকতে পারে। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এইটা দেখবো, এইটা দেখবো এবং এইটা দেখবো। এটা দেখার চান্স আমাদের খুবই কম। দেখা যায় থিওরিগুলো ডেভেলপ করার সময় আমরা শুধু এগুলো আনি, আদারওয়াইজ হ্যান্ড ক্যালকুলেশনে আমরা কখনো এই জিনিসগুলো অ্যাড্রেস করি না। হ্যাঁ, এইগুলো সব সফটওয়্যারে যদি থাকে ওইখানে অ্যাড্রেস করা হয় আর কি। তো এইগুলো হচ্ছে আমাদের 3 ধরনের লোড। একটা হচ্ছে কনসেন্ট্রেটেড লোড, আরেকটা হচ্ছে কনসেন্ট্রেটেড মোমেন্ট, একটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড মোমেন্ট আমরা কখনো দেখবো না, কারণ মোমেন্ট বাই ডেফিনেশন একটা পয়েন্টে কাজ করবে। আচ্ছা, তো এইখানে সেই লোডগুলোর কথা দেখানো হয়েছে। যেমন আমি যদি এখানে পুরোটাকে চিন্তা করতে চাই, এই যে অনেকগুলা মানুষ একটা ব্রিজের উপর দাঁড়ায় আছে, আমি কিন্তু অনেকগুলা পয়েন্ট লোড এখানে চিন্তা করতে পারবো না। তো আমি এখানে চিন্তা করব যে এখানে পুরো সারফেসে একটা লোড ছড়ানো আছে, সারফেস জুড়ে একটা লোড ছড়ানো আছে। তাহলে এই ক্ষেত্রে লোডটাকে প্রকাশ করতে হবে কিভাবে? লোডটাকে প্রকাশ করতে হবে কিলো নিউটন পার মিটার স্কোয়ার দিয়ে। 1 মিটার স্কোয়ার, 1 ইউনিট এরিয়াতে কত কিলো নিউটন লোড আছে, এটা দিয়ে আমাদের চিন্তা করতে হবে। এখানে আমরা একটা ট্রাক দেখতেছি, এই ট্রাকটা কিন্তু সোজা সামনের দিকে চলে যেতেছে। এটার উইডথের তুলনায় লেন্থটা কিন্তু অনেকটা বেশি। তো এই জন্য আমরা চিন্তা করব যে এটার প্রত্যেকটা লেন্থ পার মিটারে কতটুকু লোড আছে। সো এটাকে যখন আমরা আইডিয়ালাইজেশন করব তখন আমরা পার মিটারের লোড নিয়ে চিন্তা করব, কিলো নিউটন পার মিটার এটা নিয়ে চিন্তা করব। এইখানের যে জিনিসগুলা এগুলা কিন্তু এক একটা পয়েন্টে আছে, রাইট? এটা একটা পয়েন্ট, 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 এটা একটা পয়েন্ট। তো এগুলাকে আলাদা আলাদা পয়েন্ট হিসেবে কিন্তু চাইলেই ডিফাইন করে ফেলা যায়। আমরা অনেক সময় যেটা করি, এটাকে একটা পয়েন্ট হিসেবে চিন্তা করি, অথবা আমাদের হিসাবের সুবিধার্থে আমরা এই পুরো জিনিসটাকে ধরে নিয়ে, লেটস সে এখানে পুরা লোডটা হচ্ছে 100 কিলো নিউটন, পুরা লোডটা 100 কিলো নিউটন আসলো। আর পুরা ছাদের যে এরিয়াটা, সে পুরা ছাদের এরিয়াটা আসলো 10 মিটার স্কোয়ার। সো এই 100কে 10 মিটার স্কোয়ার দ্বারা ভাগ করলে এখানে কত আসে? 10 কিলো নিউটন পার মিটার স্কোয়ার আসে। সো অনেক সময় আমরা এরকম আইডিয়ালাইজেশনও করি। আর যদি একটু ভালোভাবে ক্যালকুলেট করতে চাই তাহলে আমাদের পয়েন্ট লোড হিসেবে ধরতে হয়। তো দুইভাবেই ধরা যায় আর কি। এখানে যেটা দেখানোর চেষ্টা করছে সেটা আমি শিওর না যে কি চিন্তা করে নিছে, বাট আমার দেখে যেটা মনে হচ্ছে যে এটা কিন্তু ক্র্যাশ হয়ে এখানে আটকায় পড়ছে। তো আটকায় যখন পড়ছে তখন এটা কিন্তু মুভ করতেছে না, মুভিং লোড না। তাই এটা একটা স্ট্যান্ড স্টিল লোড, এটা এখানে দাঁড়ায় থাকবে এরকম একটা লোড, এবং এটা একটা পয়েন্টেই কাজ করতেছে। তো সেই জন্য আমরা এটাকে একটা পয়েন্ট লোড হিসেবে চিন্তা করতে পারবো। এটা আবার একটু মুভিং লোড, মুভিং লোডের জন্য আবার ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে হয়। ইনফ্লুয়েন্স লাইন মনে হয় না এখন পর্যন্ত পড়াইছে, বাট সামনে হয়তো পড়াবে। তো এই ধরনের বিভিন্ন জিনিসপত্র আমাদের থাকতে পারে। এই লোডগুলোকে আমার এই ধরনের লোডে চিন্তা করে তারপরে হিসাব নিকাশ করতে হবে। আমরা এই অবস্থাতে আসলে হিসাব করতে পারবো না। তাহলে এটা হচ্ছে আইডিয়ালাইজেশন অফ লোডস। এরপরে আসে আইডিয়ালাইজেশন অফ সাপোর্ট। তা আমাদের মনে রাখতে হবে যে সাপোর্ট থাকবে আমাদের 3 ধরনের। একটা হচ্ছে রোলার সাপোর্ট, একটা হচ্ছে পিন বা হিঞ্জ, দুইটা একই কথা, পিন বা হিঞ্জ দুইটা একই কথা, এবং আরেকটা হচ্ছে ফিক্সড সাপোর্ট। রোলার সাপোর্ট যেটা, সেটাকে আমি যখনই আঁকবো তখন এরকম করে দেখাবো। এটা হবে আমার রোলার সাপোর্ট। তো রোলার সাপোর্টে কি কি রিয়াকশন দিতে পারে সেটা আমাদের একটু ভাবতে হবে। আমি যদি এখন এই অবস্থায় এই বিমটাকে নিচে নামাইতে চাই কোন একটা লোডের কারণে, তাহলে এই রোলার সাপোর্ট যে আছে সেইটাতে কোনো বাধা দিবে না। সে যতটুকু চায় নামতে দিবে, কোনো অসুবিধা নেই। এই এই বিমটাকে ধরে আমি যদি ডানে নিয়ে যেতে চাই তাহলে রোলার সাপোর্ট সহ ডান দিকে সরে যাবে, সে কোনো বাধা দিতে পারবে না। কিন্তু আমি যদি বিমটাকে নিচে নামাইতে চাই, মানে এখন যে অবস্থায় আছে আমি চাইতেছি চাপ দিয়ে এটাকে এরকম নিচে নামাইতে, সেটা সে নামতে দিবে না। তাহলে রোলার সাপোর্ট ডানে বামে মুভ করতে গিয়ে বাধা দিতে পারে না। তার মানে ডানে বামে কোনো কি নাই, রিয়াকশন তার নাই। এটা কি রোটেশনে বাধা দিতে পারে? রোটেশনে বাধা দিতে পারে না, রোটেশনেও বাধা দেয় না সে, তাই রোটেশনেও তার কোনো রিয়াকশন নাই। কিন্তু ভার্টিক্যালি সে আপ ডাউন মুভমেন্ট করতে দেয় না, সো ভার্টিক্যালি তার একটা রিয়াকশন থাকবে। তো যখনই এই রোলার হবে তখনই আমরা বুঝে নিব যে এখানে একটা আননোন রিয়াকশন আছে, সেটা হচ্ছে আর ওয়াই, রিয়াকশন এট দ্যাট পয়েন্ট এবং ওয়াই ডিরেকশনে। ঠিক আছে, রিয়াকশনটা হবে আর ওয়াই, এটা একটু মনে রাখতে হবে। এবার আসবে হিঞ্জ বা পিন। হিঞ্জ বা পিনের ক্ষেত্রে যেটা হয় সেটাকে আমরা এইরকম করে দেখাবো সবসময়। একটা ত্রিভুজ থাকবে, সেটা নিচে আটকানো থাকবে এবং তার সাথে বিমটা এইভাবে কানেক্টেড থাকবে। তো এটার ক্ষেত্রে যেটা হয়, আমি যদি এই বিমটাকে ধরে ডানে বামে মুভ করার ট্রাই করি তাহলে সে মুভ করতে দিবে না, সে আটকাবে। যদি এরকম একটা রিয়াকশন, যদি এইরকম ধরনের সাপোর্ট হয়, শুধুমাত্র তখনই আমরা এটাকে হিঞ্জ বলবো। যে ডানে বামে সরাইতে চাইতেছি কিন্তু সরাইতে দিবে না, উপরে নিচে উঠাইতে চাইতেছি বাট উপরে নিচে উঠাইতে দিবে না, সে বাধা দিবে, রিয়াকশন দিবে। কিন্তু রোটেট করতে চাইলে রিয়াকশন দিবে না। কোনো সাপোর্ট যদি এই জিনিসটা করতে না পারে তখন সেটাকে পিন বা হিঞ্জ বলা যাবে না।
রোটেট করতে যদি দেই তাহলে সে ইচ্ছা মতো রোটেট করতে দিবে। মানে হিঞ্জ কথাটার মিনিংয়ে কিন্তু এটা, যেমন দরজা একটা হিঞ্জ থাকে, কারণ দরজাটা রোটেট করতে পারে বাট দরজাটা ডানে বামে সরতে পারে না। তো এইটা হচ্ছে হিঞ্জ। আর ফিক্সড জিনিসটাকে আমরা দেখাই এইভাবে, এরকম একটা দাগ দেই, দাগ দেওয়ার পরে এখানে একটা আটকানো সিম্বল দেখাই, যেমন এখানে একটা আটকানো সিম্বল, এখানে একটা আটকানো সিম্বল, এখানেও আটকানো একটা সিম্বল দেখানো লাগে। তারপরে এরকম করে আমরা বিমটা আঁকি। তো এটার ক্ষেত্রে ঘটনা যেটা হবে, আপনি যদি এটাকে ডানে বামে সরাইতে চান এটা সরবে না, উপরে নিচে উঠাইতে চাইলে এটা সরবে না, এবং ঘুরাইতে চাইলেও এটা ঘুরবে না। এটা সবসময় 90 ডিগ্রি এই যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা মেনটেন করবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা অলওয়েজ মেনটেন করবে। তো এটার জন্য আসলে আমরা রিয়াকশন পাবো 3টা। তাহলে এখানে যদি রিয়াকশন দেখাই, এখানে একটা রিয়াকশন হচ্ছে আর ওয়াই, এখানে একটা রিয়াকশন হচ্ছে আর এক্স, আর এখানে রিয়াকশন হবে একটা আর ওয়াই, এখানে একটা থাকবে আর এক্স, এবং সাথে একটা মোমেন্ট থাকবে। হ্যাঁ, ঘুরাইতে যে চাইতেছি সেটাকে বাধা দেওয়ার জন্য একটা মোমেন্ট এখানে চলে আসবে। এটাকে আপনারা চাইলে এম এক্স বলতে পারেন অথবা শুধু এম বলতে পারেন, হোয়াট এভার ইট ইজ, বাট ইন রিয়ালিটি এটা কিন্তু আসলে এম জেড। ঠিক আছে, এটা হচ্ছে এম জেড। তো অ্যাক্সেসের কথা এখন তেমন একটা ভাবার দরকার নেই, বাট এই 3 ধরনের সাপোর্ট আমরা ইউজুয়ালি দেখতে পাবো। এখন একটু দেখাবে যে রিয়েল লাইফে এই সাপোর্টগুলো আসলে কীরকম থাকে, সেটা এখানে দেখানোর চেষ্টা করবে। এখানে আরেকটা ছবি দেখাইছে, নট সো ইম্পর্টেন্ট। এখানে সেই রিয়েল লাইফের ছবিগুলো দেখানোর ট্রাই করতেছে। যে আমাদের প্রথম কথা হচ্ছে সাপোর্টগুলো কেন দরকার হয়, একটু রিডিং পড়লেই হবে সাপোর্ট কেন দরকার হয়। আমি যদি সহজে বলি ছোট করে, যে আমরা যে এই জিনিসগুলো দিয়ে স্ট্রাকচার বানাই সেগুলো কিন্তু গরমে আস্তে আস্তে কী হয়, বড় হয়। তো সেগুলোর কিন্তু ছোট বড় হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, সেগুলো ইউজুয়ালি মুভমেন্ট দেখায়। আমি যদি মুভমেন্টটাকে আটকায় ধরে রাখি তাহলে এগুলো কিন্তু ক্র্যাক হয়ে যাবে। এই ক্র্যাকটাকে থামানোর জন্য আমার তাদেরকে একটা মুভমেন্ট করার স্পেস দিতে হয়। এই স্পেসটা দেওয়ার জন্য আমরা সাপোর্টগুলো দিই যাতে সে মুভ করতে পারে। যেমন এখানে একটা সাপোর্ট দেখানো আছে, সেই সাপোর্টের এইখানের মাঝখানের জায়গাগুলো কিন্তু ফাঁকা। এই ফাঁকা জায়গাগুলোতে যখন ব্রিজটা এক্সপ্যান্ড করে তখন এইগুলা ভিতরে এসে এখানে ঢুকে যেতে পারে। এই যে এখানের যে দাঁতটা আছে এই দাঁতটা এইটুকু পর্যন্ত এসে ঢুকে যেতে পারবে। তো এটাকে এক্সপ্যান্ড করার একটা সুযোগ আমাকে কিন্তু দেওয়া লাগে। জিনিসগুলো যখন যথেষ্ট বড় হয়, যেমন এই যে 1275 মিটার লম্বা একটা ব্রিজের মতন দেখাইছে, সেটা যদি হয় তাহলে সেখানে কিন্তু এতটুকু পরিমাণ কি হইতে পারে, 70 সেন্টিমিটারের মতন আমরা চেঞ্জ দেখতে পারি। 70 সেন্টিমিটার মানে হয়তো মাথায় ঢুকতেছে না, 70 সেন্টিমিটার মানে কত আমি একটু বলি। 70 সেন্টিমিটারকে যদি 2.54 দ্বারা ভাগ করি তাহলে আসবে ইঞ্চি, ইঞ্চিকে 12 দ্বারা ভাগ করলে এটা অলমোস্ট 2.3 ফিটের মতন। 2.3 ফিটের মতন, মানে আমাদের ধরা যায় যে অর্ধেক হাইট, এইরকম একটা কোমর পর্যন্ত, এতটুকু পর্যন্ত কিন্তু লম্বা হয়ে যায় একটা ব্রিজ। তো অতটুকু জায়গা আমাদের দিতে হয়, এবং এটা এক জায়গায় দেওয়া যায় না, তাই কিছুক্ষণ পর পরই আমাদের এরকম এক্সপ্যানশন জয়েন্ট দেওয়া লাগে। তো এই এক্সপ্যানশন জয়েন্টগুলো কেন দরকার হয়, কেন আমাদের সাপোর্টের দরকার হয়, সেটা আমরা ছোট করে বুঝলাম। এখন এই সাপোর্টগুলো অ্যাকচুয়ালি কিরকম থাকে সেটা দেখাইতেছে। যেমন এইটা একটা রোলার সাপোর্টের উদাহরণ, দেখেই বুঝতে পারতেছে এটা ডানে বামে সরতে দিবে। রোটেট করতে চাইলে, মানে ব্রিজটা যদি এরকম হইতে চায় তাহলে এরকম হইতে দিবে, বাট এটা উপরে নিচে উঠানামা করতে দিবে না। রিয়েল লাইফে দেখা যাচ্ছে এরকম একটা রোলার সাপোর্ট আমাদের এখানে আছে। এটা যদিও রোল করার মতন কোনো অ্যাবিলিটি নেই, বাট এটাকে আমাদের রোলার সাপোর্ট হিসেবেই চিন্তা করতে হবে, কারণ এটা ডানে বামে মুভমেন্টে কিন্তু কোনো বাধা দিতে পারবে না। ডানে বামে মুভমেন্টে কোনো বাধা দিতে পারবে না। এটা হচ্ছে ব্রিজের যে পিয়ার থাকে, সেই পিয়ারের উপর গার্ডার বসানোর সময় এরকম একটা প্যাড বসায় নিতে হয়। তো এইটা হচ্ছে ডানে বামে মুভ করতে পারবে, কোনো অসুবিধা নেই। রোটেট করতে চাইলে রোটেটও করতে দিবে, বাট এটা উপরে নিচে উঠানামা করতে দিবে না। আইসোপ্রেনের এই যে প্যাডগুলো আছে এই প্যাডগুলো আর কি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে রোলার বেয়ারিং এর এক্সাম্পল। তারপরে এখানে দেখাচ্ছে স্লাইডিং বেয়ারিং, যেটা এটাও কাইন্ড অফ রোলারের মতনই কাজ করবে, তো আলাদা করে দেখার কিছু নাই। এটা হচ্ছে পিন সাপোর্টের এক্সাম্পল, এই যে পিন সাপোর্ট এইটা। তারপরে এখানে দেখা যাইতেছে পিন সাপোর্ট, অ্যাকচুয়ালি দেখতে পিন সাপোর্টগুলো এইরকম হয়। এগুলো আমাদের যখন ডিজাইনের ভিতর যেমন দরকার হয় সেরকম দিতে হয়। আমরা যখন সফটওয়্যারগুলো দিয়ে অ্যানালাইসিস করি তখন আমাদের সুযোগ থাকে এই পিন সাপোর্ট, তারপরে রোলার সাপোর্ট, ফিক্স সাপোর্ট এগুলো দিয়ে দেখার। তো আমরা বসায় বসে দেখতে পারি চাইলে যে কোনটা আমাদের জন্য আইডিয়াল কাজ করতেছে এই জিনিসটা। আর এখানে কিছু ফিক্স সাপোর্ট দেখানো হইতেছে, যেমন এখানে একটা ক্যান্টিলিভার পোর্শন দেখানো হয়েছে। অবশ্যই যে কোনো ক্যান্টিলিভার পোর্শন সেটা ফিক্সড সাপোর্টই হবে। এই ফিক্স সাপোর্টের কিছু উদাহরণ এখানে দেখাইছে আর কি। এগুলো আশা করি তেমন একটা কঠিন না, এগুলো আমরা দেখলেই বুঝবো। এখন এখানে কিছু বিমের টাইপ দেখাইতেছে। বিমের টাইপের নামগুলো মনে রাখা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট না। সমস্যা যেটা হয় আমাদেরকে মাঝে মাঝে এই কথার মধ্যে ওরা প্রপড বিম বলে, এবং বিম বললে আমার বোঝা লাগে যে প্রপ বিম বলতে আসলে কি বুঝাইতেছে। তো এই জিনিসটা বোঝার জন্য নামগুলো ইম্পর্টেন্ট, আদারওয়াইজ নামগুলো জানা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট না। তো সিম্পল বিম যেটা, সেটার মানে হচ্ছে এক পাশে তার হিঞ্জ থাকবে এবং আরেক পাশে রোলার থাকবে।
হিঞ্জ আর রোলার দিলে এই জিনিসটা স্টেবল হবে, আদারওয়াইজ জিনিসটা কিন্তু স্টেবল হবে না। আমি যদি এদিকে রোলার দিয়ে দেই তাহলে ডান দিকে যদি কোনো একটা ফোর্স আসে এটা কিন্তু ডান দিকে সরে চলে যাবে, সো তখন কিন্তু স্টেবল হবে না। বাট এখন আমি যে হিঞ্জ দিয়ে রাখছি এটা কিন্তু মুভ করতে পারবে না এখান থেকে। ডানে সরাইতে চাইলে এখানের যেই হরিজন্টাল রিয়াকশনটা সেটা বাধা দিবে, উপরে উঠাইতে চাইলে এই দুইটার যে ভার্টিক্যাল রিয়াকশন সেটা বাধা দিবে, রোটেট করাতে চাইলে মুভমেন্ট দিতে চাইলে তখন হচ্ছে ব্রিজটার বা বিমটার নিজেকেই আসলে বাধা দিতে হবে। তো যাই হোক, সিম্পল বিম মানে হচ্ছে এক পাশে হিঞ্জ এবং আরেক পাশে রোলার, কোন পাশে কোনটা ম্যাটার না, এক পাশে হিঞ্জ আরেক পাশে রোলার। ওভারহ্যাঙ্গিং বিম মানে এখানে একটা ক্যান্টিলিভার পোর্শন থাকবে আলাদা, এই যে দুই পাশেও থাকতে পারে এক পাশেও থাকতে পারে ম্যাটার না, বাট একটা ক্যান্টিলিভার পোর্শন থাকবে। এরকম থাকলে আমরা বলবো সেটাকে ওভারহ্যাঙ্গিং বিম। যদি জাস্ট একটা পার্ট সাপোর্ট দিয়ে আটকানো থাকে, কারণ এটা দেখেন এনাফ কিন্তু পুরো জিনিসটাকে ধরে রাখার জন্য, এটা ডানে বামেও সরতে দিবে না, উপরে নিচে উঠতে দিবে না, রোটেটও করতে দিবে না। তো এটা হচ্ছে আমাদের ক্যান্টিলিভার বিম। প্রপড বিম যেটা সেটা হচ্ছে এটাকে আমরা প্রপড ক্যান্টিলিভার বলি, আরেকটা নামে প্রপড ক্যান্টিলিভার বলি, প্রপড বিম না বলে প্রপড ক্যান্টিলিভার। প্রপড ক্যান্টিলিভার দেখেই বুঝতেছি এটা একটা ক্যান্টিলিভার বিমই, কিন্তু যেহেতু এই পার্টটা অনেক নিচে নেমে যায় লোডের কারণে, তো এই নিচে নামাটাকে বাধা দেওয়ার জন্য আমরা এখানে একটা রোলার সাপোর্ট দিয়ে দিতে পারি। এই যে রোলার সাপোর্ট দিলাম এটা কিন্তু এখন একটা ইনডিটারমিনেট স্ট্রাকচার হয়ে গেছে, ইনডিটারমিনেট স্ট্রাকচার হয়ে গেছে। আমরা শুধু স্ট্যাটিক্সের ইকুয়েশন দিয়ে এটাকে কিন্তু আর সলভ করতে পারবো না, কারণ আমার আননোন বেড়ে গেছে, এখানে আননোন একটা বেশি ইকুয়েশনের তুলনায়। ফিক্স সাপোর্ট এটাও একটা ইনডিটারমিনেট স্ট্রাকচার, কারণ এখানে আননোন যতগুলো আছে ততগুলো কিন্তু ইকুয়েশন আমার কাছে নাই। ফিক্স সাপোর্ট বলতে আমরা দুই পাশেই ফিক্সড করে দিছি, তখন আমরা এটাকে বলবো ফিক্সড বিম। এটা না পারবে লড়তে, না পারবে সরতে, না পারবে ঘুরতে, এই তিনটা জিনিস থাকে। আর কন্টিনিউয়াস বিম মানে হচ্ছে একটা বিমই আছে সেটাকে আমরা আস্তে 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 কন্টিনিউ করতে চাইতেছি। তো আমরা যদি জাস্ট লম্বা একটা বিম নিতাম, এখানে একটা সাপোর্ট দিছি আর এখানে একটা সাপোর্ট দিছি, তাহলে এটা কিন্তু অনেক বেশি বেঁকে যেত। তো এই বাঁকাটাকে থামানোর জন্য আমরা কি করি, মাঝখানে এরকম করে আরেকটু সাপোর্ট দিয়ে দেয়, সো বেঁকে যাওয়ার পরিমাণটা এখন একটু কমে যায়। ইন্ডিভিজুয়াল অংশগুলো কিন্তু অনেক বেশি রিজিড থাকে, এটা অত সহজে বাঁকতে পারে না। তো এই জিনিসটা বাঁচানোর জন্য আমরা অনেক সময় কি করি, এরকম করে সাপোর্ট মাঝে মাঝে প্রোভাইড করে থাকি। তো এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস বিমের এক্সাম্পল। সেই 6টা বিমের নামগুলো একটু মনে রাখাটা দরকার, ম্যাথের জন্য না, জাস্ট কোয়েশ্চেনে কি বুঝাইছে এটার জন্য, ঠিক আছে? ওকে, তো এখন এইখানে দেখাইতেছে যে একটা লোড বিমের একটা স্ট্রাকচারাল এলিমেন্টের মধ্যে আমরা কিভাবে দিব, একটা কলামের লোডটা কোন জায়গা থেকে আসে, একটা বিমের উপরে কতটুকু লোড পড়ে, একটা স্ল্যাবের উপর কতটুকু লোড পড়ে, এই জিনিসটা মানে লোডটাকে ক্যালকুলেট করার ট্রাই করতেছে। এখানে প্রবাবলি কিছু ভিডিও দেখাইছিল, বাট আমার জন্য ভিডিওগুলো প্রয়োজন নাই, আমরা সরাসরি অঙ্কটাতে চলে গেলেই হবে। এখানে একটা অঙ্ক দেখাবে, সেই অঙ্কটা দেখে আমরা বুঝতে পারবো মোটামুটি যে কিভাবে করে লোডটা দিতে হয়। বলা আছে যে ইন দ্য ফিগার বিলো দ্য ফ্লোর সিস্টেম নিড টু বি ডিজাইনড, একটা ফ্লোর সিস্টেম ডিজাইন করতে হবে। ফ্লোর সিস্টেম মানে সেটার মধ্যে অনেক কিছুই থাকে, আমাদের আপাতত এটা প্রয়োজন নাই, জাস্ট মনে রাখি ফ্লোর সিস্টেম ডিজাইন করতে হবে। সেটার মধ্যে ডেড লোড আছে, ডেড লোডটা হচ্ছে 1 kPa। 1 kPa, kPa মানে কি, kPa মানে হচ্ছে কিলো নিউটন পার মিটার স্কোয়ার। তার মানে এটা কিন্তু একটা এরিয়া লোড আকারে আছে। আমার এইখানে যদি আমি একটা 1 মিটার স্কোয়ারের এরিয়া নিই, তাহলে এই পুরো এরিয়াটার উপরে 1 কিলো নিউটনের ডেড লোড পড়ে, এইভাবে করে বলা আছে আর কি জিনিসটা, 1 কিলো নিউটনের ডেড লোড পড়ে, ভালো কথা। আর লাইভ লোডটা হচ্ছে 4 kPa, 4 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, 4 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। 1 মিটার স্কোয়ারের একটা এরিয়া নিলে সেটার মধ্যে 4 কিলো নিউটন লাইভ লোড পড়ে। 1 নম্বরে জিজ্ঞেস করছে ফাইন্ড দ্য লোডস দ্যাট ইচ বিম শুড ক্যারি, এক্সপ্রেস ইউর অ্যান্সার ইন কিলো নিউটন পার মিটার। তার মানে এই যে কিলো নিউটন পার মিটার এটা কিন্তু একটা ইউডিএল, তার মানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের ভ্যালুটা কত সেটা আমাকে দেখাইতে হবে। 2 নাম্বার হচ্ছে ফাইন্ড দ্য এক্সিয়াল লোড ট্রান্সফার টু দ্য কলাম অ্যাট লোকেশন B2। B2টা কোথায় আছে সেটার জন্য আমার দেখতে হবে, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার 2, তাহলে 2 আর বি এই দুইটা কোইনসাইড করে এইখানে। সো এই যে কলামটা, এই কলামটার উপরে এক্সিয়াল লোড কতটুকু যাচ্ছে এটা আমাকে বের করতে হবে। এক্সিয়াল লোড কতটুকু যাচ্ছে এটা আমাকে বের করতে হবে। এখন কোয়েশ্চেন আসতে পারে আমরা তো লোড শিখছি ভার্টিক্যাল, ল্যাটারাল, এক্সিয়াল লোড আসলে কোনটা? এক্সিয়াল লোডটা আসলে ওই যে লোডের ডিরেকশনটা কোন দিকে সেটার উপর বেস করে না, এখানে লোডের ডিরেকশনের সাথে আমার যে মেম্বারের উপর লোড পড়তেছে তার ডিরেকশনটা কিভাবে অ্যালাইন্ড এইটার উপরে ডিপেন্ডেন্সি আর কি। যেমন আমাদের এই যে কলামটা এরকম দাঁড়ানো থাকে, সেটার উপর লোডটা কিভাবে পড়ে, এইরকম করে পড়বে, ভার্টিক্যাল লোডগুলো এরকম করে পড়বে। তো এই জন্য এটা যেহেতু কলামের অ্যাক্সিস বরাবর পড়তেছে তাই আমরা এটাকে এক্সিয়াল লোড বলতেছি, এছাড়া আর কোনো নাম দরকার কিন্তু নাই এটাকে এক্সিয়াল লোড বলার।
আচ্ছা 3 নম্বরে বলছে 1 মিটার ওয়াইড ওয়ান ওয়ে স্ল্যাব স্প্যানিং ওভার দ্য বিম ইজ টু বি ডিজাইনড, ফাইন্ড দ্য লোডস দ্যাট দ্য স্ল্যাব ইজ টু বি ডিজাইনড ফর। তার মানে আমার এখানে যে বিমগুলো আছে, এই যে বিমগুলো আছে সেই বিমগুলোর উপরে স্প্যান করা, বিমগুলোর উপরে স্প্যান করা, তার মানে এইখানে একটা বিম, এইখানে একটা বিম, আর এইখানে একটা বিম, ওই যে ডটেড লাইন দিয়ে নিচের পোর্শনটা দেখাইতেছে আর কি। উপর থেকে তো আর বিম দেখা যায় না, আমি যে বসে আছি ফ্লোরের মধ্যে তো বিম দেখা যাবে না, বিম দেখা যাবে ফ্লোরের নিচে, নিচের তালার থেকে তাকাইলে আমরা ছাদের মধ্যে বিম দেখতে পাই। তো এই বিমগুলার যেহেতু নিচে আছে এগুলা প্ল্যানের মধ্যে দেখা যাওয়ার কথা না, সেই জন্য ডটেড লাইন দিয়ে তাদের অস্তিত্বটা জানান দেওয়া লাগে, তাই ডটেড লাইন দিয়ে দেখাইছে। তাহলে যে বিমগুলো আছে সেই বিমগুলোর উপরে স্প্যান করতে হবে, তার মানে বিমগুলোর উপরে এমনে করে বসায় দিতে হবে। বসায় দিলে যে স্ল্যাবটা তৈরি হবে সেই স্ল্যাবের উপর কতটুকু লোড আসবে সেটা বের করতে হবে, বা স্ল্যাবটা কতটুকু লোডের জন্য ডিজাইন করতে হবে এটা আমাকে বের করতে হবে। তো আমরা একটা একটা করে করি, দেখি এখানে সবগুলো ইনফরমেশন আসলে দেওয়া নেই, কিছু ইনফরমেশন একটু ভিতরে দেওয়া আছে। এখানে বেশ গ্যাঞ্জাম, যেই ডেটাগুলো আমাদের যখন লাগবে আমরা সেটাতে চলে আসবো। তো প্রথমটাতে বলছে ফাইন্ড দ্য লোডস ইন ইচ বিম শুড ক্যারি অ্যান্ড এক্সপ্রেস ইউর অ্যান্সার ইন কিলো নিউটন পার মিটার। তার মানে 1 মিটারের উপর কতটুকু লোড পড়বে আমার সেটাকে বের করতে হবে শুধু। তো আমরা এখানে দুই ধরনের বিম দেখতে পাবো, একটা হচ্ছে এডজ বিম যেগুলো একদম সাইডে আছে, আর আরেকটা হচ্ছে মাঝখানের যে বিমটা আছে সেটা। তো আমাদের দুইটা আলাদা আলাদা ধরনের বিম, কিন্তু একটা বিম না, এখানে দুইটা বিম। তো প্রথমে আমরা মাঝখানের বিমটা যদি চিন্তা করি, আমাদের সবসময় যেটা করতে হবে, এটাকে আমি একটু সিম্পল একটা ডায়াগ্রাম দিয়ে আঁকি। এটা হচ্ছে আমাদের মেইন স্ল্যাবটা, এই স্ল্যাবের উপরে 3টা বিম আছে। তো 3টা বিমকে যদি আমি দেখাইতে চাই এখানে, আচ্ছা এটা দিয়েই দেখাই। প্রথম বিমটা হচ্ছে আমাদের এইখানে, এই হচ্ছে আমাদের বিমটা। সেকেন্ড বিমটা আমাদের এইখানটায় একদম মাঝখানে, আর থার্ড বিমটা আমাদের পড়ছে এইখানে। একটা কথা আছে সেটাকে আমরা বলি ট্রিবিউটারি এরিয়া। ট্রিবিউটারি এরিয়া যেটা বলে, সে একটা বিম সে তার অন্য বিমের সাথে যে অংশটা শেয়ার করছে সেই শেয়ারকৃত অংশের অর্ধেকটুকু সে নিজে নেবে, বাকি অর্ধেকটুকু বাকি বিমটা নেবে। তো আমি যদি এই পোর্শনটার কথা চিন্তা করি, এই পোর্শনটার কথা, তাহলে এই পোর্শনটাকে শেয়ার করছে দুইটা জিনিস, একটা হচ্ছে এই বিমটা আর একটা হচ্ছে এই বিমটা। তো এই বিম দুইটার শেয়ারকৃত যে অংশটুকু তার অর্ধেক নিবে এই বিমটা। তো অর্ধেকটুকু যদি নেয়, সে অর্ধেকটুকু আছে কোথায়? অর্ধেকটুকু আছে এইখান থেকে এতটুকু, এই এতটুকু হচ্ছে অর্ধেকটুকু। আর এই যে অংশটুকু সেইটুকু শেয়ার্ড হয়েছে ওর আর ওর মধ্যে। তো এই দুজনের মধ্যে অর্ধেকটুকু অংশ নিবে আমাদের মাঝখানের বিমটা। তো এই বাকি অংশটুকু যেটা সেটাও নিবে আমাদের মাঝখানের বিমটা। তো এইটাকে আর কি ওরা হাইলাইট করে দেখাইছে এখানে, যে এই পুরা যে জায়গাটুকু সেই জায়গাটুকু মাঝখানের বিমটার উপরে আসবে, মাঝখানের বিমটার উপর আসবে। তো এখন এতটুকুর উপরে টোটাল লোড কত আমাকে সেটা কিন্তু বাইর করতে বলে নাই, আমাকে বলছে যে এই পুরাটার 1 মিটারের উপর কতটুকু লোড আসবে সেটা বের করো। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এটার 1 মিটার একটা জায়গা কাইটা নিই। 1 মিটার জায়গা যদি কাটি তাহলে জিনিসটা এরকম আসবে, এতটুকু আসবে। তো এতটুকুর উপর যতটুকু লোড আসতেছে আমাকে সেটাই বের করতে হবে। ওকে, তো আমি জানি যে এখানে লোডটা হচ্ছে কিলো নিউটন পার মিটার স্কোয়ার। আমার জানা আছে যে প্রত্যেক মিটার স্কোয়ার এরিয়ার জন্য আমার এতটুকু ডেড লোড আসে, এতটুকু লাইভ লোড আসে। তাহলে আমি যদি এটার এরিয়াটা বের করে ফেলতে পারি তাইলে তো আমার সুবিধা হয় অনেক। এরিয়াটা বের করতে ফেলতে পারলেই কিন্তু সুবিধা হয়। তো জাস্ট মনে রাখেন যে এই এরিয়ার এইখান থেকে এতটুকু যেটা, এটা কিন্তু 1 মিটার। তাহলে এরিয়াটা বের করতে হলে আমার জাস্ট এতটুকু লেন্থটা প্রয়োজন। তো এইটুকু লেন্থ আমি পাবো কোনখান থেকে? আমার এইখান থেকে একটু দেখতে হবে। এই যে এইটা হচ্ছে কত? 5500, এটাও কত? 5500। তাহলে 5500 এর অর্ধেক প্লাস 5500 এর অর্ধেক, তাহলে ইন টোটাল এটা কিন্তু 5500 আসবে। তো এখান থেকে এতটুকু যে লেন্থটুকু আসতেছে সেটা হচ্ছে 5.5 মিটার, 5.5 মিটার। তো আমি যদি এখন ট্রিবিউটারি এরিয়াটা বের করি, এরিয়াটা আসবে 1 ইন্টু 5.5 মিটার স্কোয়ার। এখানে একটা পার মিটার লাইন আমরা যুক্ত করব। পার মিটার লাইনটা যুক্ত করতেছি কেন? কারণ এটা কিন্তু পুরা বিমটার জন্য আমি হিসাব করি নাই, প্রতি মিটার বিমের জন্য, সেই জন্য আমরা এখানে পার মিটার কথাটা যুক্ত করব। প্রতি মিটার বিম এর লোড, তাই প্রতি মিটার বিমের লোড, সেই কারণে আমরা এটা নিতেছি। সুতরাং যদি আমাকে এখন কতটুকু লোড আসতেছে সেটা বের করতে হয়, তাহলে আমি অলরেডি জানি 1 মিটার স্কোয়ারে কতটুকু ডেড লোড, তাহলে এত মিটার স্কোয়ারে কতটুকু ডেড লোড এটা বের করতে হবে। 1 মিটার স্কোয়ারে এতটুকু লাইভ লোড, তাহলে এত মিটার স্কোয়ারে কতটুকু লাইভ লোড এটা বের করতে হবে। তো আমি একটু দেখি ওরা এখানে ইয়াটা করছে কিনা।
মাল্টিপ্লিকেশনটা করছে কিনা, না এখানে মাল্টিপ্লিকেশনটা করে নাই। তাহলে আমি এখানে ধরতে পারি যে আমার টোটাল যে ডেড লোডটা এখানে আমি পাবো সেটা হবে 5.5 এরিয়া মাল্টিপ্লাইড বাই ডেড লোডের মান ছিল 1, সুতরাং 5.5 এখানে আসবে কিলো নিউটন। খেয়াল করেন এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে মিটার স্কোয়ার পার মিটার, আর এইটুক কি, এইটুক হচ্ছে কিলো নিউটন পার মিটার স্কোয়ার। সেই পার মিটার স্কোয়ার আর মিটার স্কোয়ার বাদ চলে যাবে, কিলো নিউটন পার মিটার থাকবে, সেটা হবে কিলো নিউটন পার মিটারে। যদি আমাকে লাইভ লোডটা হিসাব করতে বলে তাহলে এটা আসবে এরিয়া মাল্টিপ্লাইড বাই একক এরিয়াতে লাইভ লোড কত। তো এইটা ক্যালকুলেট যদি করি 5.5 ইন্টু 4, এটা আসবে 22 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, 22 কিলো নিউটন পার মিটার। এই দুইটা আসলো। আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে সেলফ ওয়েট। এখন সেলফ ওয়েটের জন্য আমাদের আসলে কিছু ডাইমেনশন জানতে হবে। প্রথম ডাইমেনশন হচ্ছে আমাদের যে স্ল্যাবটা, সেই স্ল্যাবটা কতটুকু ঠিক, এটা কতটুকু মোটা। আর 2 নাম্বার হচ্ছে আমার বিমটা আসলে কতটুকু মোটা। তো এই দুইটা জিনিস কিন্তু আমার জানার প্রয়োজন। তো এখানে আমি যদি খেয়াল করি আমার বিম সম্পর্কে একটা কিন্তু আইডিয়া এখানে দিচ্ছে যে বিমটা হচ্ছে 1200 মিলিমিটার চওড়া। বিমটার থিকনেস সম্পর্কে কিন্তু কিছু বলা নাই এখানে, এটাই মেইন প্রবলেম। বিমটার থিকনেসটা কিন্তু এখানে বলা নেই, বাট আমি দেখলাম যে এখানে একটা ছবি দেওয়া আছে, সেই ছবিতে বিমের থিকনেসটা কিন্তু বলা আছে। ওইখানে বলা না থাকলেও এখানে বলা আছে বিমের থিকনেসটা, যে আমার স্ল্যাবের যে থিকনেস, সেই স্ল্যাবের থিকনেসটা হচ্ছে 180 মিলিমিটার। তারপরে একদম টপ থেকে এইটুক পর্যন্ত এটা হচ্ছে 600 মিলিমিটার। এই ডাটাটা আমি এখানে আসলে খুঁজে পাইনি কোথাও, এখানে কোনো জায়গায় আছে কিনা আমি শিওর না, বাট আমি দেখতেছি না। সো প্রবাবলি ওটা আলাদাভাবে দেওয়া ছিল আর সামথিং কিছু একটা হবে, বাট ডাটাগুলো ইউজ করতেছে আর কি, যাই হোক। তো এটা আছে। আর বিমের যে উইডথ সেটা আমরা অলরেডি দেখছিলাম ওইখানে যে কতটুকু ছিল, 1600 মিলিমিটার। এই যে বিমের উইডথটা এখানে দেওয়া ছিল, ওয়েট এটাও তো কিছুটা আলাদা, এখানে দেওয়া ছিল 1200, বাট ওরা 1600 ইউজ করতেছে সামহাউ। 1200 হওয়া উচিত আমার মতে। আচ্ছা, যাই হোক, কেয়ার করার। ও না, থিকনেসটাও দিছে। থিকনেসটা কোথায় দিছে? এইভাবে করে তো লেখে না কখনো। এটা কি লিখলো? এই যে 180। 180 মানে হচ্ছে ওই পোর্শনটা, যেই পোর্শনের উপরে এই ছবিটা দিছে, ওই পোর্শনের থিকনেস হচ্ছে 180। এখানে একটা থিকনেস হচ্ছে 600, তার মানে এই পোর্শনটার থিকনেস হচ্ছে 600। তো এখানে উইডথটা তো আসলে 1200। এটা 1800 নেওয়ার তো কোনো দরকার নাই। 1200 কি নিছে? না, 1600 নিছে, বাট এটা 1200 হবে। ঠিক আছে, আমার হিসাব মতো এটা 1200 হবে। তাও আমি যেহেতু মিস করছিলাম এই দুইটা ডেটা, মিস হইতেও পারে, একটু চেক করে দেখিনি এটা মিস আছে কিনা, বাট আমার মতো এটা 1200 হওয়া উচিত আর কি। আবার একটু চেক করি এখানে। এই যে এখানে দেখালো না, এখান থেকে এতটুকু 1200, আমি তো এটাই হিসাব করতেছি, সবগুলোই 1200। তো ইদার এখানে 1600 হবে, নাহলে ওখানে 1200 হবে, যে কোনো একটা। তো আমি আপাতত 1200 ধরেই করতেছি, যেহেতু 1200 আছে। তাহলে হিসাবটা কি আসবে? আমার এখানে যেহেতু একটা সেলফ ওয়েট আছে, নিজস্ব একটা ওয়েট আছে, তো সেই ওয়েটটা আমাকে একটু হিসাব করতে হবে। সেই ওয়েট হিসাব করার জন্য আমরা মনে রাখবো আমাদের যে ফর্মুলা ছিল যে মাস এটা সমান সমান রো ইন্টু ভি। এম ইকুয়ালস টু কি, রো ইন্টু ভি। তো রো এর বদলে আমি যদি গামা নিয়ে আসি তাহলে আমি এখানে ওয়েট পাবো। সো গামা ইন্টু ভি, আমরা এই ফর্মুলাটা মনে রাখবো যে ইউনিট ওয়েট সেটার সাথে ভলিউম মাল্টিপ্লাই করলে আমি পেয়ে যাব আমার ওয়েট কতটুকু, মানে কতটুকু লোড আসতেছে সেটা। তো তার জন্য আমার এখানে 1 মিটারের একটা পোর্শন কাইটা নিতে হবে। তারপর সেই 1 মিটারের যে পোর্শনটা, সেই পোর্শনের কতটুকু ভলিউম, সেই ভলিউমটা হিসাব করতে হবে। তারপর সেই ভলিউমের ওজনটাই হবে আমার কতটুকু লোড আসতেছে সেটা। ওকে, তো ভলিউমটা বের করার সবচেয়ে সহজ উপায় হয়েছে আমি যদি ক্রস সেকশনটা বের করি। এই যে ক্রস সেকশনাল এরিয়া যেটা, এখান থেকে এতটুকু যেটা, সেই এরিয়াটা বের করব। তারপর সেই এরিয়াটাকে এই থিকনেস বা লেন্থ 1 মিটার এটা দ্বারা মাল্টিপ্লাই করে দিব। 1 মিটার কেন? কারণ আমি 1 মিটারের উপর কত ওজন বা কতটুকু লোড আসতেছে এটাই বের করতে চাচ্ছি। তো 1 মিটারে নিয়ে আমার কাজ করতে হবে। তার আগে কাজ কি? তার আগে কাজ হচ্ছে এইখানের যে ক্রস সেকশনাল এরিয়াটা আছে, এই এরিয়াটা বের করে ফেলা। তো ক্রস সেকশনাল এরিয়া বের করা খুবই সহজ। আমি এটাকে দুইটা অংশে ভাগ করে ফেলতে পারি। একটা অংশ হচ্ছে এই চিকনা অংশটা, এটাকে বললাম 1, আর এটা হচ্ছে আমার মোটা অংশটা। তো এরিয়া এটা সমান সমান আসবে আমার এই চিকন অংশটার ভ্যালু, তো 180 মিলিমিটার মানে হচ্ছে 0.18 মিটার, মাল্টিপ্লাইড বাই লেন্থ হচ্ছে 5500, তার মানে হচ্ছে 5.5 মিটার। তাহলে এতটুকু এরিয়া আমি পেয়ে গেছি।
এটার সাথে যোগ করতে হবে নিচের এরিয়াটুকু। তো নিচের অংশটুকু হচ্ছে 1200 মানে 1.2 মিটার মাল্টিপ্লাইড বাই থিকনেসটা হবে 600 থেকে 180 বাদ দিলে যা থাকে তা। তো 600 থেকে আমি যদি 180 বাদ দিই তাহলে আমার থেকে 420 মানে 0.420। তো এতটুকু আমি পাইছি এরিয়া। যদি আমি ভলিউম বের করতে চাই তাহলে আমার এরিয়ার সাথে কি মাল্টিপ্লাই করতে হবে, 1 মিটার মাল্টিপ্লাই করতে হবে। 1 মিটার মাল্টিপ্লাই করলে আমি ভলিউমটা পাবো। এটাকে কাটুকুটু করে দেই। এখানে আমার লাগবে ভলিউম, তার সাথে এখানে একটা 1 মিটার মাল্টিপ্লাই করলাম। তো এরিয়াটা নিলেই আসলে সেটা ভলিউমের কাজ করবে যখন আমি 1 মিটার নিয়ে কাজ করতেছি। 1.2 ইন্টু 0.420 ইন্টু 1। তো এটা করলে আসে 1.494 মিটার কিউব। এখন কংক্রিটের ইউনিট ওয়েটটা আমাদের একটু জানতে হবে। আমি এলবি পার মিটার কিউবেরটা জানি। আপাতত কংক্রিটের ইউনিটটা মুখস্থ রাখেন, সেটা হচ্ছে 24 কিলো নিউটন পার মিটার কিউব। ঠিক আছে, কংক্রিটের ইউনিট ওয়েট কত? 24 কিলো নিউটন পার মিটার কিউব। এটা মুখস্থ আমি বলে দিতেছি। ইউনিট ওয়েট অফ কংক্রিট 24 কিলো নিউটন পার মিটার কিউব। সুতরাং আমাদের এখানে আরেকটা জিনিস আসবে, সেটাকে আমরা বলবো সেলফ ওয়েট। এই সেলফ ওয়েটটা হবে 24 কিলো নিউটন পার মিটার কিউব ইউনিট ওয়েট মাল্টিপ্লাইড বাই তার ভলিউমটুকু কত। তো ভলিউমটুকু হচ্ছে 1.494। এটা হিসাব করলে আমরা পাবো 24 ইন্টু 1.494, which is 35.86 এবং ইউনিটটা আসবে কিলো নিউটনে আসা উচিত, কারণ মিটার কিলো নিউটন পার মিটার কিউবের সাথে মিটার কিউব মাল্টিপ্লাই করছি, শুধু কিলো নিউটন আসা উচিত। বাট আমার মনে রাখতে হবে এই যে মিটার কিউবটা পাইছি আমি, এটা কিন্তু পার মিটারে, প্রত্যেক মিটারের আয়তন কত এটা পাইছি। সো পার মিটার যেহেতু, সেই কারণে এখানে একটা পার মিটার থেকে যাবে। তো এই 3টা লোড আমরা এখানে পাইছি। ঠিক আছে, এই 3টা লোড আমরা এখানে পাইছি। এই 3টা লোডই আমাদের মেইনলি উত্তর আপাতত। সো ওরা যেহেতু সাইজটা একটু বড় নিছে, 1600 নিছে, তাই ওদেরটা একটু বেশি আসছে, 39.9। আমার সাইজটা একটু ছোট, সেই কারণে একটু কম আসছে। তো সাইজটা অ্যাকর্ডিংলি অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। বাট আমার মনে হয়েছে এখানে ডাটাতে একটা প্রবলেম আছে। আচ্ছা, এই পার্টটা না হয় আমরা বুঝতে পারছি, এইটা নিয়ে প্রবলেম হওয়ার কথা না। আর সেকেন্ডটাতে বলছে ফাইন্ড দ্য এক্সিয়াল লোড ট্রান্সফার টু দ্য কলাম অ্যাট লোকেশন B2 ইন কিলো নিউটন। এখন কলাম যেহেতু একটা পয়েন্টেই আছে অন্যগুলোর তুলনায়, বিম যেমন একটা লম্বা জায়গা জুড়ে থাকে, সেটা একটা লাইন লোডের মতন চিন্তা করা যায়, বাট কলাম কিন্তু একটা পয়েন্টেই থাকে। তো কলাম পয়েন্টে থাকার কারণে আমরা বলতে পারবো যে কলামের উপর যে লোডটা, আচ্ছা আমি আগের জিনিসটাকে আরেকটু একটু ভালোভাবে দেখাই। আগের জিনিসটার যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা এত কিছু তো করলাম, করার পরে আমাদের যে বিমটা আছে, হ্যাঁ আমাদের যে বিমটা আছে, সেই বিমটাকে এখন আমার একটা আইডিয়ালাইজ করতে হবে। তাহলে আমি আইডিয়ালাইজেশনটা কিভাবে করব? আমি দেখতেছি আমার এখানে বিমটা একটা কলামের উপর আটকানো, সো এটা কিন্তু রোটেট করতে পারবে না, ডানেও সরতে পারবে না, উপরে নিচে করতে পারবে না, তাহলে ফিক্স সাপোর্ট। এই পয়েন্টটাও কিন্তু ফিক্স সাপোর্ট। আর এখানে মাঝখানে দুইটা কি আছে, ফিক্স সাপোর্টের মতন আছে। এইগুলাকে আপনি হিঞ্জ দিয়েও দেখাইতে পারেন, রোলার দিয়েও দেখাইতে পারেন, কিছু যায় আসে না। এখানে ফিক্স দেওয়ার কোনো উপায় নাই আর কি। তো রোলার হিসেবে চিন্তা করতে পারেন, কারণ ওগুলো রোটেট করবেই মাস্ট। আমি যখনই ফ্লেক্স করবো জিনিসটা, এটা রোটেট করবেই কিছুটা। তো ধরা যায় যে আপনার বিমটা আসলে অনেকটা দেখতে এইরকম হবে, এরকম একটা সাপোর্ট দেখা যাবে। তো সেই সাপোর্টের উপরে এখন আমার একটা ইউডিএল চিন্তা করতে হবে। এই ইউডিএল এর ভিতর কি কি আছে? এই ইউডিএল এর ভিতর আছে ডেড লোড। ডেড লোড হচ্ছে 5.5 কিলো নিউটন পার মিটার স্কোয়ার মিটার। এখানের উপর আছে লাইভ লোড। লাইভ লোডটা ছিল আমাদের কত, 22 প্রবাবলি কিলো নিউটন পার মিটার। আর এখানের ভিতর আছে সেলফ ওয়েট। সেলফ ওয়েটটা আমি পাইছিলাম 35.86 এরকম, 35.86 কিলো নিউটন পার মিটার। সেখানে কিলো নিউটন পার মিটারটা জাস্টিফাইড কেন? কারণ জিনিসটা কিন্তু একটা লম্বা লাইন জুড়ে আছে, বিমটা একটা লম্বা লেন্থ জুড়ে আছে, সে কারণে কিলো নিউটন পার মিটারে জাস্টিফাইড লোডটাকে হিসাব করা। বাট আমাদের কলাম কি ওরকম থাকে? কলাম কিন্তু ওরকম থাকবে না। কলামের একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট, এই পয়েন্টের উপরে সবগুলো কলামের জন্য কিন্তু ডিরেক্টলি কিলো নিউটন হিসাব করতে হবে, যাই করি আমরা। এখন কলামের জন্য গ্যাঞ্জামটা কিরকম? কলামের জন্য হিসাবটা হচ্ছে এরকম। এটা যদি আমাদের একটা কি হয়, স্ল্যাব হয়, সেই স্ল্যাবের উপরে অনেকগুলো কলাম থাকতে পারে। এখানে একটা কলাম, এখানে একটা কলাম। যেমন এটার এক্সাম্পলই যদি দেই, তাহলে এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। এরকম কলামের লেয়ার কয়টা? কলামের লেয়ার হচ্ছে 3টা। সো এইখানে একটা লেয়ার, এন্ড দেন এইখানে আরেকটা লেয়ার। এরা সবাই মিলে কলামকে আসলে অনেকগুলো গ্রিডে ভাগ করে ফেলছে। ওকে,
তাহলে এখানে এরকম করে কি হয়েছে, একটা গ্রিড তৈরি হয়ে গেছে। তো এখন এই কলামটার উপরে কতটুকু লোড আসে সেটা যদি চিন্তা করতে হয়, তাহলে আমার দেখতে হবে এই কলামটা অন্য কার কার সাথে এরিয়া শেয়ার করে আছে। তো আমি দেখতেছি এই কলামটা এইখানে এরিয়া শেয়ার করে আছে 4 জনের মধ্যে। তো 4 জনের মাঝে এই এরিয়াটা সমান ভাগ হয়ে যাবে। এখানে 4 জনের মাঝে এরিয়াটা সমান ভাগ হবে, এখানে 4 জনের মাঝে সমান ভাগ, এখানেও 4 জনের মাঝে সমান ভাগ। সো 4টা টুকরা থেকে 4টা ভাগ তার কাছে আসবে। সেই ভাগগুলো নেওয়ার উপায় হয়েছে কি, আমার এখানে যে লাইনটা আছে সেটা বরাবর আমাকে একটা স্ট্রেট লাইন ড্র করে ফেলতে হবে। আমি এটার সাইজটা যদি একটু কমাই, এটার ঠিক মাঝ বরাবর একটা স্ট্রেট লাইন ড্র করব। এইখানের যে লাইনটা আছে এটার মাঝ বরাবর স্ট্রেট লাইন, এইখানের লাইনের মাঝে স্ট্রেট লাইন, আবার এখানের লাইনের মাঝে স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন ড্র করার পরে এইখানে যে এরিয়াটুকু আমরা পাইলাম, এই এরিয়ার উপর যতটুকু লোড আসবে সেই পুরো লোডটা কলামের উপরে চলে যাবে। এবং এটা কিন্তু আমাকে সরাসরি কিলো নিউটন পার কিলো নিউটনে হিসাব করতে হবে, কারণ এটা একটা পয়েন্টে কাজ করতেছে, সো পয়েন্ট লোড হিসেবে কাজ করবে। ওকে, সো এই হচ্ছে আমাদের ঘটনা। তাহলে যদি সেটা বের করতে চাই, আমরা জানি অলরেডি যে স্ল্যাবের উপর এরিয়াটা কেপি আকারে দেওয়া আছে পার মিটার স্কোয়ারে। সো এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করলে ডিরেক্টলি কিলো নিউটন চলে আসবে। এবং এইখানের এরিয়াটা আমরা প্রতি মিটারের লেন্থের জন্য কত এরিয়া সেটা নিব না, আমরা একদম ইন টোটাল এরিয়া কত সেটা নিব। তো আমার যদি এরিয়াটা বের করা লাগে, এরিয়া সমান সমান আসবে এইখান থেকে এতটুকু লেন্থ। তো এতটুকু লেন্থ আসলে কত, এতটুকু লেন্থ হচ্ছে আমার এইখানের যে লাইনটা আছে, এই যে এইখানের যে গ্রিডটা ছিল সেটার অর্ধেক লাইন, তার মানে 5500 এর অর্ধেক। এইখানে যে লাইনটা ছিল সেটার অর্ধেক লাইন, দ্যাট মিনস 5500 এর অর্ধেক। তো দুইটা অর্ধেক মিলে অ্যাকচুয়ালি 5500 আসবে। সো 5.5 মিটার মাল্টিপ্লাইড বাই, এবার নেওয়া লাগবে এই লাইনটুকু। এই লাইনটুকুর লেন্থ হবে আমার এইটুকু গ্রিড যেটা সেটার অর্ধেক। তো এইটুকু গ্রিড হচ্ছে 6000, সেটার অর্ধেক হচ্ছে 3000 প্লাস এইখানের গ্রিডটুকুর অর্ধেক সেটা হচ্ছে 8000 এর অর্ধেক, হুইচ ইজ 4000। তাহলে সব মিলে থাকে 7000। 7000 মানে 7 মিটার। তাহলে এইটা আসবে আমার এরিয়া এত মিটার স্কোয়ার। তাহলে 5.5 ইন্টু 7 হিসাব করলে আসে আমার 38.5 মিটার স্কোয়ার। সুতরাং এখন আমরা একটা একটা করে হিসাব করতে পারবো যে ডেড লোডটা কত। ডেড লোডটা হবে প্রতি মিটার স্কোয়ারে 1, আমার কাছে মিটার আছে এত মিটার স্কোয়ার, সুতরাং 38.5 কিলো নিউটন সরাসরি। যদি লাইভ লোডের কথা চিন্তা করে তাহলে প্রত্যেক মিটার স্কোয়ারে আছে 4, আমার কাছে মিটার স্কোয়ার আছে 38.5, তাহলে ইন টোটাল হবে এত ইন্টু 4, দ্যাট ইজ 154 কিলো নিউটন, এতটুকু আসে। এরপরে আসবে আমার এই যে স্ল্যাবটা, সেই স্ল্যাবটার একটা সেলফ ওয়েট। এরপরে আসবে এই যে স্ল্যাবটা, সেই স্ল্যাবটার একটা সেলফ ওয়েট। তো এখানে করছে কিনা আমি একটু দেখি সেলফ ওয়েটের পার্টটা। ইয়েস, ওরা এখানে করছে সেলফ ওয়েটের পার্টটা। তো সেলফ ওয়েটের পার্টটা হিসাব করার সময় এখন আমার কি করতে হবে, আমার এই পুরো পোর্শনটাকে একটু ডিফারেন্টলি ভাবতে হবে। তো কিভাবে চিন্তা করা যায়, আমি এইখানের এই যে এই দিক থেকে তাকাইলে যে সেকশনটা তৈরি হবে সেটার একটা ছবি দেখাইতেছে, ঠিক আছে? তো ছবিটা হবে দেখতে এরকম অনেকটা, যে আমি এখানে একটা লেন্থ দেখতে পাবো, ঠিক আছে? এরকম একটা লেন্থ দেখতে পাবো, সেই লেন্থটা হচ্ছে 5500 মিটার বা 5.5 মিটার। 5.5 মিটার এই যে পুরা লেন্থটা দেখতে পাইতেছি। বাট সেই পুরা লেন্থটার কিছু অংশ যেটা হচ্ছে 180 মিলিমিটার দৈর্ঘ্যের, আর কিছু অংশ সেটা হচ্ছে 600 মিলিমিটার থিকনেসের। তাহলে এখানে 180 মিলিমিটার থিকনেসের অর্ধেক, তারপরে 600 মিলিমিটারের একটা অংশ, তারপরে 180 মিলিমিটারের একটা অংশ। এখন এই 600 মিলিমিটারের অংশ যেটা এইটুকু, সেটুকুকে ওরা ধরছে 1600 ধরে হিসাব, কিন্তু আমি এখানে ছবিতে দেখতেছি 1200, বাট অ্যান্সারটা মিলানোর জন্য আমি 1600 ধরেই করতেছি, ঠিক আছে? অ্যান্সারটা মিলানোর জন্য 1600 ধরে করতেছি। তো এইখান থেকে এতটুকু আসবে, এইটুকুর যে থিকনেস, এই থিকনেসটা হচ্ছে 0.18 মিটার, 180 মিলিমিটার। তারপরে একটা থিক পোর্শন আমরা পাবো, তারপরে আবার একটা চিকনা পোর্শন পাবো। তো চিকনা পোর্শনের অংশ তো আমরা অলরেডি বলে ফেলছি কতটুকু হয়। আর থিক যে পোর্শনটা আছে সেই পোর্শনটা হচ্ছে 600 মিলিমিটারের। 600 মিলিমিটার মানে 0.6, 0.6। আর এখান থেকে এতটুকু যেটা, এইটুক কত, এইটুক হচ্ছে ওদের হিসাব অনুসারে 1600, সো 1.6 মিটার এরকম ধরতেছি আমরা। আর এইরকম এই যে এইরকম পুরা একটা জিনিস কিন্তু আমার এখানে আছে। আমি জাস্ট এখানে একটা সেকশন আঁকছি, এরকম আরেকটা এরকম অনেকগুলো সেকশন মিলে টোটাল আছে কতটুকু, টোটাল কিন্তু আমাদের এই 700 মিলিমিটার পর্যন্ত আছে, রাইট? 700 মিলিমিটার, 7000 মিলিমিটার পর্যন্ত আছে। তো আমি পুরা এরকম একটা জিনিস দেখতে পাবো।
পুরা এরকম একটা জিনিস আমি এখানে দেখতে পাবো এবং এটার থিকনেসটা আমাকে বের করতে হবে। ওকে, তো উপায় হচ্ছে আমরা যদি এই এরিয়াটুকু বের করি, তার সাথে যদি এই লেন্থ মানে 7000 বা 7 মিটার এটা অ্যাড করে দেই, গুণ করে দেই, তাইলে কিন্তু আমরা টোটাল ভলিউমটা পেয়ে যাব। কারণ আমরা জানি ওয়েট বের করার জন্য হচ্ছে গামা কংক্রিট মাল্টিপ্লাইড বাই ভলিউম, এই দুটো মাল্টিপ্লাই করতে হবে। তো গামা কংক্রিটটাকে আমরা জানি 24 কিলোনিউটন পার মিটার কিউব, ভলিউমটা বের করে এনাফ। তো ভলিউম এটা সমান সমান আসবে, আমার প্রথমে দুইটা এরিয়া বের করতে হবে। সো আগের বারের মতন আমরা দুইটা অংশে ভাগ করে ফেলবো। একটা অংশ হচ্ছে উপরের পার্ট, তো উপরের পার্টটা কত? উপরের পার্টটা হচ্ছে 0.18 মাল্টিপ্লাইড বাই 5.5 প্লাস এবার নিচের পার্টটা হচ্ছে 1.6 মাল্টিপ্লাইড বাই এই হাইটটা। সো 0.6 থেকে 0.18 বাদ দিলে 0.42 আসে। তো এটা আসলে আমাদের পুরো পার্ট ইন্টু 7 মিটার, তাহলে আমরা মিটার কিউবে একটা ভলিউম পেয়ে যাব। তাহলে 0.18 ইন্টু 5.5 প্লাস 1.6 ইন্টু 0.42 ইন্টু এখানে আসবে 7, তাহলে আসবে 11.634 মিটার কিউব। সুতরাং এখন আমরা সেলফ ওয়েটের পার্টটা হিসাব করে ফেলতে পারবো। সুতরাং সেলফ ওয়েট হবে 24 মাল্টিপ্লাইড বাই 11.634। তো 24 মাল্টিপ্লাইড বাই 11.634 এটা আসে 279.22 কিলো নিউটন। তো এটা আসে আমাদের কলামের উপরে টোটাল লোড। এই তিনটাকে যোগ করতে হবে, যোগ করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, ওদের এই কনভার্সনগুলো আমাদের লাগবে না, আমি প্রত্যেকটা স্টেপে আর কি মিলিমিটারকে মিটারে কনভার্ট করে নিতেছি, তো সেটা দিয়ে আমার কাজ হয়ে যাইতেছে। ঠিক আছে, সো ওই লোডটা আমরা পেয়ে গেছি, ওইটা নিয়ে আমাদের প্যারা নেই। এবার বলছে একটা 1 মিটার ওয়াইডের উইডথের স্ল্যাব যেটা স্প্যান করতেছে বিমগুলোর উপরে, তাহলে এই যে বিমগুলোর উপরে স্প্যান করা এবং 1 মিটার উইডথের একটা স্ল্যাব ডিজাইন করতে হবে। এই স্ল্যাবের উপর কতটুকু লোড আসবে এটা আমাকে দেখতে হবে। তো স্ল্যাবের উপর যে লোড আসে সেটা কিভাবে হিসাব করে, সেটার জন্য আমাদের একটা জিনিস জানতে হবে যে স্ল্যাবের ডিজাইনটা আমরা কিন্তু বিমের মতনই চিন্তা করি। হ্যাঁ, আমরা এরকম একটা চিন্তা করি যে এটা একটা বিম, সেই বিমটাকে আমরা ডিজাইন করব। তো এরকম অনেকগুলা বিমকে একসাথে স্ট্যাক করলে একটা স্ল্যাব হয়ে যাবে। তো স্ল্যাব ডিজাইনে আলাদা কিছু আমরা পাই না কখনো, স্ল্যাবকে ডিজাইন করতে হয় বিমের মাধ্যমে। শুধু স্ল্যাবের লোডটা যে আমরা বের করবো, এই লোড বের করার জন্য অনেকগুলো মেথড আছে, এটাই শুধুমাত্র একটা স্পেশাল জিনিস। এছাড়া স্ল্যাবের ডিজাইন আর বিমের ডিজাইনে কিন্তু কোনো পার্থক্য নেই। তো বিমের ভিতরে আমরা যেভাবে লোড দিয়েছিলাম আমাকে এক্স্যাক্টলি সেমভাবে এখানে লোড দিতে হবে। জাস্ট ভাবতে হবে যে স্ল্যাব যে লোড বিমটা আছে সেই বিমের উপরে কিন্তু নিচের যে বিম সেই বিমটার লোডটা আসবে না। এটা হচ্ছে এখানে একটু ভাবার বিষয়। বাট অনেক সময় দেখা যায় যে ডিজাইনের ভিতর আমরা ওই জিনিসটাকে ইনক্লুড করিও, মানে স্ল্যাবের যে ওয়েটটা আছে সেই ওয়েটটাকে আমরা অনেক ক্ষেত্রে ইনক্লুড করি, এরকমও হয় অনেক ক্ষেত্রে। এখন এখানে কোনটা কনসিডার করছে সেটা আমি শিওর না, তো আমি একটু দেখে নেই যে কোনটা করতেছে ওরা। এখানে আমি দেখতেছি সেলফ ওয়েটটা করে দুইটা অংশে ভাগ করছে, একটা হচ্ছে 180 মিটার থিকনেসের পার্টে আর একটা হচ্ছে 600 মিলিমিটার থিকনেসের পার্টে। সো দুইটা পার্টে আলাদা আলাদাভাবে বের করছে এবং এখানে ডেড লোড লাইভ লোড যেটা আছে সেটা বের করছে। আচ্ছা, আমি একটা অ্যান্সারটা বলি যে কিভাবে করতে হবে। আমি যখন এটাকে ডিজাইন করব তখন আমি এটাকে দুইটা পোর্শনে ভাগ করতেছি, যদিও আমার মতে তিনটা পোর্শনে ভাগ করা উচিত, কারণ ওদের হিসাবে ওরা যেহেতু 180 আর 600কে ভাগ করছে তাহলে 450 আর 180কেও ভাগ করা উচিত, তিনটা ভাগ হওয়া উচিত। বাট তা করেনি, ওরা দুইটা ভাগ করছে। এখানে দুইটা ভাগ করে এই যে এই পোর্শনটা এটাকে বলছে এক ধরনের বিম, এইখানের পোর্শনটা হচ্ছে আরেক ধরনের স্ল্যাব, বিম বলছি সরি স্ল্যাব হবে, আর এইখানের পোর্শনটা হচ্ছে ওই উপরেরটার মতনই আরেকটা স্ল্যাব। তো এইখানে সেলফ ওয়েট একরকম, এখানে সেলফ ওয়েট একরকম, এখানের সেলফ ওয়েটটা কিন্তু একটু অন্যরকম। তো এই দুই জায়গার সেলফ ওয়েটটা জাস্ট একটু আলাদা। এছাড়া ডেড লোড লাইভ লোড এগুলো কিন্তু সেম। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা যখন বিম ডিজাইন করতে নিয়েছিলাম তখন কিন্তু আমরা বলছিলাম যে বিমের প্রতি 1 মিটারে বিমে কতটুকু লোড আসে আমি সেটা দেখবো। তো এইটাই যদি আমার এখন বিম হয়, এটাই যদি আমার এখন একটা বিম হয়, সেই বিমের 1 মিটার মানে হচ্ছে এখান থেকে এতটুকু। তো আমি এতটুকু একটা লেন্থ কনসিডার করব এবং এই লেন্থের উপরে কতটুকু লোড আসতেছে সেটা দেখব। তো এইটার আমি যদি এদিক থেকে যদি দেখতাম তাহলে আমি একটা স্যাম্পল পোর্শন এখানে দেখতে পাইতাম। সেই পোর্শনটা হয়তো এরকম যে এইরকম একটা পোর্শন আছে, এটার থিকনেস হচ্ছে 180, এটার থিকনেস হচ্ছে 180, এই দিক বরাবর যে লেন্থ সেটা হচ্ছে 1 মিটার, তাহলে এটা হচ্ছে 0.18 থিকনেসের কতটুকু এখান থেকে শুরু করে এতটুকু 18 থিকনেসের, এখান থেকে এতটুকু যে থিকনেস সেটা হচ্ছে 1 মিটার, সেটা হচ্ছে 1 মিটার। এটাকে আমি একটু নিচে দেখাই সেটাই ভালো হয়, 1 মিটার। এবং এইটার যেই পোর্শনটা নিয়ে আমি কাজ করতেছি
আর এখানে একটা থিকনেসের মতন আমি দেখতে পাবো, সেই থিকনেসটা হবে এইরকম। এই থিকনেসটা অ্যাকচুয়ালি 1 মিটারের, সেটা হচ্ছে এই যে এদিক বরাবর 1 মিটার। এটার যে ভিতরের দিকে যেটা আমি দেখতে পাইতেছি না থিকনেসটা, সেটা হচ্ছে 1.8। আর এই ডান দিক বরাবর এটা যেটা, সেটাও কিন্তু 1 মিটার। সো এতটুকুর উপর যে লোডটা আসতেছে সেটা হচ্ছে প্রতি মিটার বিমের উপর কতটুকু লোড আসতেছে। স্ল্যাবটাকে আমরা বিমের মতনই চিন্তা করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সেলফ ওয়েটের হিসাবটা। আর এখানের যে এরিয়াটা আছে, সেই এরিয়াটা বের করে সেটার সাথে হচ্ছে ডেড লোড লাইভ লোডের যে পার্টটা আছে এটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে, তাইলে আমরা ডেড লোড লাইভ লোড কতটুকু আসতেছে সেটাও পেয়ে যাবো। তো জাস্ট মনে রাখতে হবে যে আমরা যখন স্ল্যাব ডিজাইন করব তখন আমরা অ্যাকচুয়ালি 1 মিটার স্ট্রিপের একটা বিম ডিজাইন করতেছি। সো 1 মিটার নিয়ে সেটার উপর যে লোড আসে সেটাকে বের করে নিতে হবে, দ্যাটস ইট। এছাড়া আর তেমন কিন্তু কিছু নাই। তো আশা করি এই পার্টটা আমরা বুঝতে পারছি। এটা একটু ভালোভাবে পড়ে নিতে হবে, পরে কিন্তু লাগবে এই জিনিসটা। আচ্ছা, এখন আসবে আমাদের আগে যে জিনিসটার কথা আমরা বলছিলাম, ইনডিটারমিনেসি। কখন বের করা যাবে স্ট্যাটিক্সের ইকুয়েশন দিয়ে এবং কখন বের করা যাবে না, সেটা নিয়ে কথাবার্তা। তো ডিগ্রি অফ স্ট্যাটিক্যাল ইনডিটারমিনেসির কথা এখানে বলতেছে, স্ট্যাটিক্যাল ইনডিটারমিনেসির মতো কথা বলতেছে, যেটা আমরা বলছিলাম যে এটাকে আমি প্রকাশ করি DOSI দিয়ে, ডসি, DOSI, এটার মাধ্যমে ডসি। তো এটা বিমের ক্ষেত্রেও থাকতে পারে, ফ্রেমের ক্ষেত্রেও থাকতে পারে, ট্রাসের ক্ষেত্রেও থাকতে পারে। তিনগুলোর জন্য 3 ধরনের ফর্মুলা থাকে। আমরা ফর্মুলাগুলো দিয়ে বসাই দিলেই আমাদের রেজাল্টটা কিন্তু চলে আসবে সরাসরি। তো আমরা প্রথমে বিমের জন্য দেখি। তো বিমের জন্য, বিমটা যখন 2D একটা বিম হবে তখন আমাদের কোনো টেনশন নাই। আমরা খুব সিম্পলি জাস্ট চিন্তা করব যে বিমের ক্ষেত্রে আমাদের গুনতে হবে যে এখানে আননোন কয়টা আছে এবং গুনতে হবে যে এখানে ইকুয়েশন কয়টা আছে। আননোন হচ্ছে আমাদের রিয়াকশনগুলো, সাপোর্ট রিয়াকশনগুলো, এবং ইকুয়েশন হচ্ছে এই স্ট্যাটিক্সের ইকুইলিব্রিয়াম 3টা ইকুয়েশন। ডান দিক বরাবর সবগুলা বল জিরো, সেটা হচ্ছে হরিজন্টাল জিরো। ভার্টিক্যাল বরাবর সবগুলো বল জিরো এবং মোমেন্ট জিরো হইতে হবে। তো আমি যদি প্রথমে এইখানের বিমটার কথা চিন্তা করি, এই যে এইখানের যে বিমটা আছে এটার কথা চিন্তা করি, এখানে এই পাশে একটা রোলার লাগানো আছে। রোলার লাগানো মানে আমার এখানে আননোন হচ্ছে 2টা। এটা কিন্তু একটু সমস্যা আছে দেখাতে, হ্যাঁ, এরকম ইউজুয়ালি আমরা দেখি না। আমি যদি একটু বুঝাই বলি, এটা কিন্তু আমাদের যে দেয়ালটা, সেই দেয়ালের ভিতরে এমবেডেড একটা রোলার। এই রোলারটা উপরেও উঠবে না কারণ দেয়ালে আটকানো, ডানে বামেও সরবে না কারণ দেয়ালে আটকানো, বাট এটা রোটেট করতে পারে একটা সকেটের মতন। একটা সকেটের মতন রোটেট করতে পারে। তো রোটেশনে কোনো রিয়াকশন নেই, বাট এটার ভার্টিক্যালি এবং হরিজন্টালি 2টা রিয়াকশন আছে। আর এদিকের যে রোলারটা সেটা কিন্তু নর্মাল রোলারের মতন, তাই তার ভার্টিক্যালি একটা রিয়াকশন আছে। তো রিয়াকশন আমাদের এখানে কয়টা? 3টা। আর ইকুয়েশন কয়টা? 3টা। তাহলে আননোন রিয়াকশন থেকে নাম্বার অফ ইকুয়েশন, এই 2টা বাদ দিলে যেটা পাবো সেটাই হবে আমাদের DOSI ফর 2D বিম। বিমের জন্য হিসাবটা খুবই সহজ। আচ্ছা, যেমন আমরা এই বিমটার জন্য যদি হিসাব করি, এখানে আমরা দেখতেছি এটাও এমবেডেড একটা রোলার, তার মানে এখানে রিয়াকশন হচ্ছে 2টা, এখানে একটা ভার্টিক্যাল রিয়াকশন 3, এখানে একটা ভার্টিক্যাল রিয়াকশন, টোটাল 4টা। সো রিয়াকশন 4টা, ইকুয়েশন হচ্ছে 3টা, তাহলে সব মিলে আমার থাকে কত? 1। তাহলে 1 হচ্ছে আমার স্ট্যাটিক্যাল ইনডিটারমিনেসি। এটার ক্ষেত্রে তাহলে কত হবে? এখানে আমরা দেখতেছি 5টা আননোন আছে, 3টা ইকুয়েশন আছে, সো 2। এখানে 6টা আননোন, 3টা ইকুয়েশন, সো এটা হবে 3। তাহলে এটা হচ্ছে স্ট্যাটিক্যাল ইনডিটারমিনেসি। এখানেও 2টা দেখানো আছে। সো এখানে যে 2টা দেখাইছে তার মধ্যে আবার একটা জিনিস আছে এক্সট্রা, এটাকে আমরা বলি একটা ইন্টারনাল হিঞ্জ। ইন্টারনাল হিঞ্জ, ইন্টারনাল হিঞ্জ যেটা করে আমাদেরকে একটা এক্সট্রা ইকুয়েশন প্রোভাইড করে। ইকুয়েশন প্রোভাইড করে। কোন ইকুয়েশন? যদি এই পয়েন্টটাকে আমি যদি এ ধরি, এই পয়েন্টটাকে যদি এ ধরি, তাহলে আমি বলতে পারবো যে এম এ এটা সমান সমান 0। আমাকে একটা নোন ভ্যালু বলে দিল যে এ পয়েন্টে মোমেন্ট বের করো, বাই ওইটার ভ্যালু 0 আসবে মাস্ট, ওইটার ভ্যালু 0 আসবে মাস্ট। তো এই যে একটা এক্সট্রা ইকুয়েশন চলে আসলো, তার মানে আমার ইকুয়েশন হয়ে গেছে কয়টা? 4টা এখন। তাহলে এখন আমি দেখবো আমার আননোন কয়টা। আননোন হচ্ছে এখানে 2টা সাপোর্ট রিয়াকশন, এখানে একটা 3টা, এখানে একটা 4টা। 4টা থেকে যখন স্ট্যাটিক্সের 3টা ইকুয়েশন আর ইন্টারনাল হিঞ্জে আমাদের মোমেন্ট 0, সেটা আরেকটা ইকুয়েশন, 4টা ইকুয়েশন। সো 4 থেকে 4 বিয়োগ দিলে আমাদের অ্যান্সার থাকবে 0। তাহলে এটা স্ট্যাটিক্যাল ইনডিটারমিনেসি কত? 0। ঠিক আছে? মানে হিঞ্জ হচ্ছে মোমেন্ট ট্রান্সফার করতে পারে না আর কি কখনো। হিঞ্জে আসলে মোমেন্ট ওখানে শেষ হয়ে যায়। আর হিঞ্জে যদি কোনো মোমেন্ট দেওয়া হয়, এটা মোমেন্ট ধরতে পারবে না, এটা বাঁকা হয়ে যাবে। একটা বিমের উপর মোমেন্ট দিলে যেমন বিমটা মোমেন্টটাকে সাপোর্ট দিতে পারবে, হিঞ্জ কিন্তু সাপোর্ট দিতে পারবে না। হিঞ্জ জাস্ট বেঁকে যাবে সিম্পলি। মানে এরকম আর কি। একটা বিম যদি আমি রাখি, সেই বিমের উপর যদি আমি একটা মোমেন্ট লোড দিই, লোড দিলে বিমটা কি হবে? বিমটা এমনে করে বাঁকবে। এটা এটা এমনে করে বাঁকবে, কিছুটা কিন্তু ভার নিতে পারবে, একটা মানুষ বসতে পারবে এটার উপরে। বাট এখানে যদি একটা ইন্টারনাল হিঞ্জ থাকে, আমি যদি এটার উপর লোড দেই, এটা জাস্ট এরকম বেঁকে যাবে।
জাস্ট এরকম বেঁকে যাবে, এটা মোমেন্ট নিতে পারবে না, মোমেন্ট ওখানে জিরো হবেই হবে মাস্ট। তো এই জন্য একটা এক্সট্রা ইকুয়েশন আমরা এখানে পেয়ে যাই। তাহলে এটার কথা যদি চিন্তা করি, এখানে একটা এক্সট্রা, এখানে দুইটা এক্সট্রা, আর দুইটা ইকুয়েশন পাইছি। সো টোটাল আমার হাতে ইকুয়েশন চলে আসলো 5টা। তাহলে 5টা আননোন, 5টা ইকুয়েশন, আমরা কিন্তু এটা সলভ করে ফেলতে পারবো। তো এটার স্ট্যাটিক্যাল ইনডিটারমিনেসি হচ্ছে 0। ওকে, তাহলে বিমেন্টটা আমরা বুঝে ফেলছি। বিমেন্টটাতে একটাই স্পেশাল জিনিস, সেটা হচ্ছে হিঞ্জ। ইন্টারনাল হিঞ্জ যদি থাকে তাহলে সে আমাদেরকে একটা করে এক্সট্রা ইকুয়েশন প্রোভাইড করে, এই হচ্ছে আমাদের আলাদা জিনিস। আচ্ছা, এখন এখানে একটা ফ্রেমের কথা বলতেছে। ওকে, ভার্টিক্যাল টাইপের কোনো বিম থাকলে সেটাকে আমরা ফ্রেম বলবো, সেটাকে আমরা বিম হিসেবে কনসিডার করতে পারবো না। তো এটা হচ্ছে আমাদের একটা ফ্রেম, এটা হচ্ছে আমাদের একটা ফ্রেম, এখানে হচ্ছে আমাদের আরো একটা ফ্রেম। তাহলে এই যে ফ্রেমগুলো আছে, এই ফ্রেমগুলার তিনোটাতেই আমাদের আননোন কিন্তু তিনটাই। আননোন সবসময় ভার্টিক্যালি এখানে সাপোর্ট রিয়াকশনগুলো কি, সেগুলো হচ্ছে আমাদের আননোন। অন্যগুলো কিন্তু আননোন না। সেই বিমটা এমন হোক, এমন হোক, এমন হোক, তিন ক্ষেত্রেই আমার আননোন কিন্তু সেম, বাট তাদের জন্য হিসাব নিকাশ কিন্তু একটু আলাদা। তো হিসাব নিকাশগুলো কিভাবে করতেছে সেটা আমরা একটু দেখি। এখানে ফর্মুলা দিয়েও করা যায়, অথবা আমরা বেসিক যেটা শিখলাম মাত্র সেটা দিয়েও করা যায়। যে আমার এখানে আননোন কয়টা, তিনটা, যেহেতু এটা একটা ফিক্সড সাপোর্ট, ডানে বামে সরতে যাবে না, উপরে নিচে সরতে পারবে না, এবং রোটেট করতে পারবে না। মানে রোটেট যদি করতেও হয়, লাইক লোড দিল, লোড দেওয়ার সময় এটা তো ডানে সরবে, তো ডানে সরার সময়ও সে আসলে এমনে করে সরবে, এমনে করে সরবে, এমনে করে সরবে লোডটা দেওয়ার পরেও। তো এই দিক বরাবর কোনো রোটেশন নিতে পারবে না, পরে যায় হয়তো বিম বেঁকে যেতে পারে, বাট সাপোর্টের ওখানে বাঁকবে না। সো আমার এখানে আননোন কয়টা, তিনটা, ইকুয়েশন কয়টা, তিনটা। সো 3 - 3, রেজাল্ট আসবে কত? রেজাল্ট আসবে 0। তার মানে ডিও এসআই এটা কিন্তু 0। এইখানে যদি দেখি একটা রোলার দিয়ে দিছে, তো রোলার দেওয়াতে আমার আননোন কিন্তু এখন একটা বেড়ে গেছে। তো আননোন কয়টা এখানে? আননোন হচ্ছে 4টা, ইকুয়েশন কয়টা? 3টা। তাহলে 4-এর থেকে 3 গেলে থাকে কত? 1। তাহলে 1 হচ্ছে আমার অ্যান্সার। এইখানে আমরা দেখতেছি এমবেডেড একটা রোলার দিছে, দেয়ালের মধ্যে ঢোকানো। তো সে ডানে বামেও সরবে না, উপরে নিচেও উঠবে না। আমরা এটাকে হিঞ্জ বলতে পারি। ওকে, এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা হিঞ্জ বলতে পারি, এটাকে আমরা বলতে পারি রোলার। এরকম করে আসলে হিঞ্জ দেখায় না কেউ কখনো, বাট এখানে দেখাইছে, তো তাই একটু কনফিউজড হয়ে গেছিলাম। এগুলাকে হিঞ্জ ধরেন, ঠিক আছে? এগুলো সবগুলা কিন্তু হিঞ্জ। তো হিঞ্জ হলে দুইটা জিনিস, এটা আমরা জানি, সেই হিসেবে করে বলতেছি। আচ্ছা, ওকে, তাহলে যেহেতু এখানে একটা হিঞ্জ, আননোন হচ্ছে 2টা, এখানে হচ্ছে আননোন 3টা, যেহেতু ফিক্সড, তাহলে টোটাল আননোন থাকে 5টা, ইকুয়েশন হচ্ছে 3টা, তাহলে সব মিলে অ্যান্সার থাকে 2। তাহলে 2 হচ্ছে আমাদের ডসি। এইখানে এটাও ফিক্সড, এটাও ফিক্সড, তাই 6টা আননোন, এবং ইকুয়েশন হচ্ছে 3টা, তাই আমার 3 হচ্ছে ডিও এস আই, ডসি। আচ্ছা, এবার আমাদের চলে আসবে ফ্রেম। ফ্রেমের জন্য জিনিসটা ইজি। ফ্রেমের জন্য ঘটনাটা হচ্ছে, যদি একটা লুপ তৈরি করে, কখনো লুপ তৈরি করে, প্রত্যেকটা লুপের জন্য ডিগ্রি অফ আনডিটারমিনেসি 3 করে অ্যাড হবে আমার এখানে। ওকে, তো এইখানে কি একটা কন্টিনিউয়াস লুপ তৈরি করতে পারছে? পারে নাই কিন্তু, কারণ এই জায়গাটা কিন্তু ডিসকানেক্টেড। সো এটার ডিগ্রি অফ ইনডিটারমিনেসি কিন্তু 0। এখানে কি লুপ তৈরি হয়েছে? না। তাহলে এটার জন্য 0, এটার জন্য 0, এটার জন্য 0, আলটিমেটলি টোটাল ইনডিটারমিনেসি কিন্তু 0। এখানেও ডিসকানেক্টেড লুপ, তাহলে 0 আর 0, এখানেও ইনডিটারমিনেসি আমাদের 0। তাহলে ইন টোটাল আমাদের এখানে ইনডিটারমিনেসি কিন্তু 0 থাকতেছে। যে কোনো ধরনের গাছ, সেটা যদি আমরা চিন্তা করি, সেটা একটা পয়েন্টে আটকানো থাকে, এরকম হইলে সেটা অবশ্যই ইনডিটারমিনেসি 0 দেখাবে, যেটা একটা পয়েন্টে আটকানো। কিন্তু যদি আমাদের এরকম হয় জিনিসগুলো, যে এটা একটা লুপ তৈরি করছে, এটাকে আমরা পোর্টাল ফ্রেম বলি, পোর্টাল ফ্রেম। এই পোর্টাল ফ্রেম যেটা, সেটা যেহেতু একটা লুপ তৈরি করছে কমপ্লিট, তাই এটার জন্য ডিগ্রি অফ ইনডিটারমিনেসি 3। এখানে একটা, দুইটা, তিনটা লুপ তৈরি করছে, সো ডিগ্রি অফ ইনডিটারমিনেসি টোটাল 9। এখানে দুইটা লুপ তৈরি করছে, তাই ডিগ্রি অফ ইনডিটারমিনেসি 6। ঠিক আছে, এরকম করে আর কি ডিরেক্টলি বলে দেওয়া যায় যে কোনটা ডিগ্রি অফ ইনডিটারমিনেসি কত। আচ্ছা, এখন আবার ওই একই কথা আসবে, যে যতগুলা আমাদের কি তৈরি হবে, এরকম হিঞ্জ তৈরি হবে, ততগুলো এক্সট্রা ইকুয়েশন আমার কাছে চলে আসবে, তাই ততগুলা ইনডিটারমিনেসি আমার কমে যাবে। তো আমার এখানে যদি দেখি, আমার একটা লুপ তৈরি করছিল, তাই ডিগ্রি অফ ইনডিটারমিনেসি 3 হওয়ার কথা, বাট 3টা হিঞ্জ আছে, তো 3-এর থেকে 3 গেলে আসলে 0 চলে আসবে। এখানে কি হবে? দুইটা লুপ তৈরি করছে, তাহলে 3 আর 3 টোটাল 6 হওয়ার কথা, বাট দুইটা হিঞ্জ হতে দুইটা ইকুয়েশন চলে আসছে, তার মানে আমার এখানে ডিগ্রি অফ ইনডিটারমিনেসি হয়ে যাবে 4। এখানে যদি দেখি, একটা, দুইটা, তিনটা আননোন, আমার আননোন বলতেছি, সরি, লুপ আমার এখানে আছে। সো হওয়ার কথা ছিল 9, বাট এখানে আবার 3টা ইকুয়েশনও আছে, সো এখানে হবে 3, সব মিলে থাকবে 6। এখানে যদি দেখি, তাহলে একটা, দুইটা, তিনটা, আমার থাকার কথা কয়টা? টোটাল 3 + 3 + 3 মানে 9 থাকার কথা, বাট বিয়োগ যাবে কয়টা হিঞ্জ? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা, 9টা হিঞ্জ বাদ যাবে।
তো হিঞ্জ বাদ গেলে আমার এখানে ডিগ্রি অফ ইনডিটারমিনেসি 0 হয়ে যাবে। তো প্রত্যেকটা লুপের জন্য 3, প্রত্যেকটা হিঞ্জের জন্য একটা এক্সট্রা করে ইকুয়েশন বাড়বে, তাই ডিটারমিনেসি কমে যাবে। তো এই হচ্ছে আমাদের ফ্রেমের জন্য কিভাবে ডিগ্রি অফ ইনডিটারমিনেসি বের করতে হয়। ট্রাসেরটা একটু গ্যাঞ্জাম, ট্রাসেরটা হচ্ছে সরাসরি ফর্মুলা দিয়ে করতে হবে, ফর্মুলা দিয়ে না করলে একটু ঝামেলা হয়। তো ফর্মুলাটা হচ্ছে m প্লাস আর মাইনাস 2n। এখানে n দিচ্ছে ভালো কথা, আমরা ইউজুয়ালি j দিয়ে প্রকাশ করি এটাকে, বাট এখানে আবার এইটাকে j দিয়ে প্রকাশ করছে। তো আমি ফর্মুলাটা এইভাবে লিখি যে DOSI ডসি এটা সমান সমান m প্লাস আর মাইনাস 2j। m প্লাস আর মাইনাস 2j, এখানে m মানে হচ্ছে মেম্বার সংখ্যা, কয়টা মেম্বার আছে সেটা, আর মানে হচ্ছে রিয়াকশন কয়টা সেটা, এবং যে মানে হচ্ছে জয়েন্ট কয়টা আছে সেটা। যেমন এইটার কথা যদি চিন্তা করি, এখানের একটা হিঞ্জ আর এটা একটা রোলার, হিঞ্জে 2টা আননোন আর রোলারে একটা আননোন, সো সাপোর্ট রিয়াকশন হচ্ছে 3। তো এখানে আমার আর এর ভ্যালু হচ্ছে 3। মেম্বার কয়টা, একটা, দুইটা, তিনটা মেম্বার। তো আমার এম এর ভ্যালু যেটা সেটা হচ্ছে 3। জয়েন্ট কয়টা, জয়েন্ট হচ্ছে এই একটা জয়েন্ট, দুইটা জয়েন্ট, তিনটা জয়েন্ট, ইয়েস, সাপোর্টগুলোকেও আমার জয়েন্ট হিসেবে কাউন্ট করতে হবে। তো জয়েন্ট হয়েছে এখানে 3টা, তাহলে আমার অ্যান্সার হবে m প্লাস আর মাইনাস 2j। এটাকে হিসাব করলে আসে 0, সো এটা স্ট্যাটিক্যাল ইনডিটারমিনেসি হচ্ছে 0। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ঘটনা। তারপরে এটার ক্ষেত্রে যদি চিন্তা করি, এটার ক্ষেত্রে আমরা বের করে ফেলি সরাসরি। এখন আমার এখানে এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু মানে হচ্ছে মেম্বার কয়টা, মেম্বার হচ্ছে আমি প্রথমে দেখতেছি একটা, প্রথমে এই হরিজন্টাল বা বাঁকা তারা যেগুলো আছে সব গুনে ফেলবো, একটা, দুইটা, এই পুরাটা মিলে কিন্তু একটা। কিভাবে বুঝলাম, ট্রাসের মধ্যে কিন্তু সবসময় জয়েন্ট থাকবে, সাপোর্টে সাপোর্ট, জয়েন্টে জয়েন্টে মেম্বার কানেক্টেড থাকবে, দুইটা মেম্বারের মধ্যে কোনো কানেকশন থাকবে না। ওকে, তো সেই কারণে বলতে পারতেছি। তো একটা, দুইটা, তিনটা, এই যে চারটা, পাঁচটা, ছয়টা, এই সাতটা, আটটা, এরপরে 9টা, এরপরে 10, 11, 12, 13, 14, 15। আমার মেম্বার আছে এখানে টোটাল 15টা। মেম্বার নাম্বার আমরা গুনে ফেললাম। মেম্বারের পরে লাগবে আমার রিয়াকশন কয়টা আছে সেটা। তো রিয়াকশনের জন্য জাস্ট বাহ্যিক পার্টটা দেখতে হবে। আমার এখানে একটা রোলার আছে, সো একটা আননোন, এখানে একটা হিঞ্জ আছে, সো 2টা আননোন। তো আননোন হচ্ছে টোটাল 3টা। এরপরে গুনতে হবে জয়েন্ট কয়টা আছে সেটা। তো জয়েন্টের জন্য একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, টোটাল 8টা জয়েন্ট আমার এখানে আছে। তো জে এর ভ্যালু বসবে 8, সুতরাং আমার অ্যান্সার আসবে m প্লাস আর মাইনাস 2j। 18 থেকে যদি 16 বাদ দেয় তাহলে এখানে আসবে 2। তো 2 হচ্ছে আমার ডিগ্রি অফ স্ট্যাটিক্যাল ইনডিটারমিনেসি। ওকে, স্ট্যাটিক্যাল ইনডিটারমিনেসি যখন পড়া হয়ে গেছে, এখানে একটু দেখানোর চেষ্টা করতেছে যে কোনটা আনস্টেবল বিম আর কোনটা স্টেবল বিম। আমরা জাস্ট মনে রাখবো এটা যে DOSI এইটার ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয় তাহলেই সেটা সবসময় স্টেবল হবে। ইকুয়াল টু যদি 0 হয় স্টিল এটা স্টেবল হবে, কিন্তু যদি DOSI এটা লেস দেন 0 হয়ে যায় তাহলে সেটা আনস্টেবল, এবং আমরা স্ট্রাকচারে সবসময় চাই যাতে ডসিটা বেশি থেকে বেশি হোক। ডসি যত বেশি হবে তত স্ট্রাকচারটা স্টেবল হবে, তত রিলিজ পয়েন্ট থাকবে আর কি। এগুলো পরে হয়তো আমরা বুঝবো, বাট রিলিজ পয়েন্ট একটু কঠিন সহজে বোঝানো। একদম ছোট করে যদি বলি তাহলে একটা মোমেন্ট বা একটা লোড রিলিজ করে দেওয়ার জায়গা থাকে যদি আমাদের ডসি বেশি থাকে। একটা লোড নিতে পারতেছে না মেম্বারটা, তো সেটা ভেঙে যাবে। ভেঙে গেলে কি হবে, ওই যে লোডটা সে নিতেছিল সেই লোডটা আরেকজনের কাছে চলে যাবে। আরেকজনের কাছে গেলে সেটা স্টেবল থাকবে কি থাকবে না সেটা ডিপেন্ড করে তার কাছে ডসি অবশিষ্ট আছে নাকি নাই তার উপরে। ঠিক আছে, তো এটা গেল, এটা সমস্যা না। আমরা এই এক্সাম্পলটা দিয়ে একটু বোঝার ট্রাই করি। স্টেবিলিটির বিষয়টা ভেরি সিম্পল। এটা যেটা একটা নর্মাল বিম, আমরা দেখবো এখানে আমার আননোন কয়টা আছে। তো আমার আননোন আছে এখানে একটা হরিজন্টাল, এখানে একটা হরিজন্টাল, সো আননোন কয়টা, 2টা। সো 2 হচ্ছে আননোন। ইকুয়েশন কয়টা, ইকুয়েশন কিন্তু 3টা। তো সরি উল্টা লিখে ফেলছি, আননোন হচ্ছে 2টা, ইকুয়েশন হচ্ছে 3টা, সো বিয়োগ করলে আসে -1। এটা কিন্তু একের থেকে শূন্য, শূন্য হওয়ার কারণেই এটা কিন্তু আনস্টেবল। কারণ দেখেন এটাকে ডান দিক দিয়ে ধাক্কা দিলে এটা কিন্তু রোল করে চলে যাবে। কাইন্ড অফ দেখে মনে হইতেছে একটা গাড়ি, বাট গাড়ির চাক্কাগুলা উপরেরটার সাথে আটকানো না, জাস্ট গড়ায় সামনের দিকে চলে যাবে, এরকম একটা জিনিস। বাট এই নিচের যে জিনিসটা সেটা কিন্তু আসলে একটা স্টেবল জিনিস, কারণ এখানে আননোন কয়টা, আননোন হচ্ছে 3টা সাপোর্ট রিয়েকশন, ইকুয়েশন কয়টা, 3টা। 3 থেকে 3 গেলে 0, যেহেতু ডসিটা 0 আছে সুতরাং এটা কিন্তু একটা স্টেবল বিম হবে। ফ্রেমের ক্ষেত্রেও চিন্তা করা যায়, এই যে এই ফ্রেমটার কথা যদি আমরা ভাবি, এটা কি আমাদের রোলার সাপোর্ট নাকি হিঞ্জ? এটা কিন্তু হিঞ্জ, রোলার না, এটা হিঞ্জ। তো এখানে আমরা দেখতেছি আমাদের একটা লুপ আছে, কানেক্টেড লুপ কিন্তু, রাইট, একটা কানেক্টেড লুপ আছে। তো হওয়ার কথা ছিল 3, বাট খেয়াল করেন এই জিনিসটা কিন্তু তখনই কাজ করে যখন
এইরকম স্ট্রাকচার থাকে, বাট এখানে তো হিঞ্জ দিয়ে দিছে। হিঞ্জ দেওয়াতে কিন্তু গ্যাঞ্জাম হয়ে গেছে। এখন আর ওইরকম সহজ করে চিন্তা করা যাবে না। ওই সহজ করে চিন্তা করা যাবে তখনই যখন এখানে ফিক্সড সাপোর্ট থাকবে। আচ্ছা, ফিক্সড সাপোর্ট যেহেতু নাই, তাইলে ঘটনা কি হবে? ঘটনা হবে আমাদের ডিগ্রি অফ ইনডিটারমিনেসি আস্তে আস্তে কমতে থাকবে। 3 আসার কথা ছিল কি থাকলে? ফিক্স থাকলে, বাট এখানে ফিক্স নাই, আছে কি? হিঞ্জ। তাহলে একটা হিঞ্জে কয়টা রিঅ্যাকশন কম? 2টা রিঅ্যাকশন কম। বুঝতেছে এটা? ফিক্স সাপোর্টে আমাদের রিঅ্যাকশন কয়টা থাকে? 3টা। আর রোলারের ভিতর আমার রিঅ্যাকশন থাকে কয়টা? একটা। আর হিঞ্জ যেটা সেটার ভিতর রিঅ্যাকশন কয়টা থাকে? 2টা। এটা কি? এটা কিন্তু একটা হিঞ্জ সাপোর্ট। তো হিঞ্জ সাপোর্ট যেহেতু আমার এখানে রিঅ্যাকশন আছে 2টা, ফিক্স থেকে কয়টা কম? একটা কম। তাহলে একটা ডিগ্রি অফ ইনডিটারমিনেসি এখানে কমে যাবে, আর এখানের জন্য আরো একটা কমবে, সো কমে 2টা কমলো। তারপর এখানে একটা কি আছে? হিঞ্জ। এখানেও একটা কি আছে? হিঞ্জ আছে। সো এই 2টা ইন্টারনাল হিঞ্জের জন্য আমার কিন্তু আরো 2টা জিনিস কমবে। তো সব মিলে আমার এখানে থাকে কত? -1। -1 হওয়ার কারণে এটা কিন্তু আর স্টেবল থাকতে পারতেছে না। এটা একটা আনস্টেবল বিম হয়ে গেছে। লাইক এখানে যদি আমি একটা ধাক্কা দেই, ধাক্কা দিলেই কিন্তু এটা সাইড বরাবর কাত হয়ে পড়ে যাবে। রাইট? একটু বড় অবস্থা হবে এরকম। এখানে একটা জিনিস লাগানো, এখানে আরেকটা জিনিস লাগানো, সেটার সাথে এই জিনিসটা এভাবে কানেক্টেড। এমন একটা অবস্থা হয়ে যাবে। তো এটা কিন্তু পুরোপুরি একটা আনস্টেবল বিম। বাট এইখানেরটার কথা যদি ভাবি, এখানে আমার আননোন কয়টা? একটা লুপ হওয়ার কারণে 3 হওয়ার কথা ছিল। মাঝখানে এইটা আর এটা পড়ে গেছে হিঞ্জ। তাহলে একটা কমছে, আরো একটা কমছে। স্টিল আমার এখানে কিন্তু একটা ডিগ্রি অফ ইনডিটারমিনেসি বাকি থাকে। সো এটা স্টেবল এবং ইনডিটারমিনেট একটা বিম এইখানে। বিম বলতেছি, সরি, ফ্রেম। ঠিক আছে? তো স্টেবল আনস্টেবলের বিষয়টা আশা করি আমরা বুঝতে পারতেছি। বাট ইউজুয়ালি দেখা যায় আমাদের যেগুলো দেয়, আমরা ছবিটা দেখেই বুঝতে পারি এটা স্টেবল নাকি আনস্টেবল। জাস্ট একটা লোড দিয়ে চিন্তা করব, ল্যাটারাল লোড দিয়ে বা ভার্টিক্যাল লোড দিয়ে চিন্তা করব যে ঘটনাটা কেমন দাঁড়ায়। যদি এটা দাঁড়ায় থাকতে পারে তাহলে স্টেবল, দাঁড়ায় থাকতে না পারলে সেটা আনস্টেবল। ওকে, তো স্টেবিলিটির কথাটা এখানে একটু বলতেছে যে স্ট্রাকচার মে বি ডিটারমিনেন্ট বাট আনস্টেবল। স্ট্রাকচারটা ডিটারমিনেন্ট হইতে পারে বাট আনস্টেবল হইতে পারে, এরকম কেস সম্ভব। যেমন এই স্ট্রাকচারটা ডিটারমিনেন্ট বাট এটা কিন্তু আনস্টেবল, কারণ এখানে আননোন কয়টা? আননোন হচ্ছে 3টা। ইকুয়েশন কয়টা? 3টা। তাহলে 3 আননোন -3 ইকুয়েশন, হিসাব করলে রেজাল্ট কিন্তু 0ই আসে। আননোন বলতে রিয়াকশনগুলোর কথা বলতেছে, 0ই আসে। বাট দেখেই বোঝা যাইতেছে এটাকে যদি ডান দিক দিয়ে যদি ঠেলা দিলেই কিন্তু এটা সরে পড়ে যাবে। তো এটা কিন্তু আনস্টেবল রয়ে যাইতেছে। সিমিলার কন্ডিশন এটার জন্য আমরা বের করতে পারি ওই যে সূত্র শিখছি m+r-2 যে, সেটা দিয়ে বের করলে দেখবো এটার স্টেবিলিটি কিন্তু থাকতেছে। এটা স্টেবিলিটি থাকতেছে। বাট এই যে এই পোর্শনটা কিন্তু কোনোভাবেই স্টেবল না। এটা কিন্তু টুস করে ভেঙে পড়ে যাবে। কেন পড়ে যাবে? কারণ এই পোর্শনটা কি? এই পোর্শনটা একটা জয়েন্ট। জয়েন্ট কিন্তু রোটেট করতে পারে, মোমেন্ট নিতে পারে না। তো মোমেন্ট যেহেতু নিতে পারে না, এটা এমনি করে বাঁকবে। এই পয়েন্টটাও একটা জয়েন্ট, এটাও মোমেন্ট নিতে পারে না, এটাও বাঁকবে। এই পয়েন্টটাও জয়েন্ট, মোমেন্ট নিতে পারে না, সো এটাও বাঁকবে। তো এই পুরো জিনিসটা কিন্তু ঠুস করে নিচের দিকে পড়ে যাবে। তো এটা কিন্তু কোনোভাবেই স্টেবল না। তাহলে স্টেবিলিটি চেক করার জন্য কিন্তু সব দিক থেকে স্টেবিলিটি চেক করতে হয়। তো এটা পরের বিষয়, ওইটা আমাদের এখন দেখতে হবে না। এই জায়গায় আমরা মেইনলি দেখব যে স্টেবিলিটির বিষয়টা। সো স্টেবিলিটির জন্য আমরা একটা মাত্র চেক এখন পর্যন্ত শিখছি, সেটা হচ্ছে ডসি গ্রেটার দেন 1 অথবা গ্রেটার দেন 0। এই জিনিসটা আমরা দেখলাম যেটা, যে প্রথম DOSI, ডিগ্রি অফ স্ট্যাটিক্যাল ইনডিটারমিনেসি, এটা শুড বি গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0। এরকম যদি হয় তাহলে স্টেবল। এই একটা জিনিস আমরা শিখছি, সেটা হচ্ছে এই পয়েন্টটা। দ্য নাম্বার অফ আননোন ফোর্সেস মানে হচ্ছে রিয়াকশনসগুলো, ইজ লেস দেন দ্য নাম্বার অফ ইকুইলিব্রিয়াম ইকুয়েশনস। তো আননোন যে রিয়াকশনগুলো আমরা জানি না, সেগুলোর থেকে ইকুয়েশনগুলো যাতে কি হয়? কম হয়। যদি হয় তাহলে সেটা আনস্টেবল একটা স্ট্রাকচার। হ্যাঁ, যেমন এইখানের কথাটা বলতেছে। ওকে, এখানে কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখতে হবে যে আমরা কিন্তু আনস্টেবল স্ট্রাকচার কখন হয় সেটার কথা ভাবতেছি। আনস্টেবল হবে যখন ডসিটা লেস দেন 0 হবে। ওকে, ডসি লেস দেন 0, ডসি লেস দেন 0 হবে। 0 হইলেও কিন্তু আনস্টেবল না, স্টেবল হয়ে যেতে পারে। তো প্রথমে এই জিনিসটা মিট করতে হবে। 2 নাম্বার হচ্ছে দ্য মেম্বার রিয়াকশনস আর কনকারেন্ট। মেম্বারের যে রিয়াকশনগুলো সেগুলো আসলে একটা পয়েন্ট দিয়ে চলে যায়। কনকারেন্ট মানে হচ্ছে তারা একটা পয়েন্ট দিয়ে যায়। তো এটা যদি আমাদের একটা পয়েন্ট হয়, এই মেম্বারের যে রিয়াকশন সেটা হয় উপর দিকে, এই মেম্বারের যে রিয়াকশন সেটাও হয় এদিক বরাবর, আবার এই মেম্বারের যে রিয়াকশন সেটাও এদিক বরাবর। এদেরকে যদি আমি বর্ধিত করলে তারা একটা পয়েন্ট দিয়ে চলে যায়। এরকম যদি একটা পয়েন্ট দিয়ে চলে যায় তাহলেও কিন্তু তারা আনস্টেবল হয়। যেমন এটার কথা যদি চিন্তা করি, আমি এইদিকে একটা লোড দিলে এই মেম্বারটা নিচের দিকে আসবে, এইখানে এই যে এই মাথাটা এই পয়েন্টে চলে আসবে, এই মাথাটা তো রোটেট করতে দিবে, ভালো কথা, রোটেট করলো, আর এই মাথাটা কিন্তু এখানে চলে যাবে। তো এটা এমন হয়ে যাবে। আরও বেশি লোড দিলে এটা কিন্তু ঘুরে পড়ে যাবে।
তো এটাও কিন্তু একটা আনস্টেবল স্ট্রাকচারের উদাহরণ। ওকে, এটা আনস্টেবল স্ট্রাকচারের উদাহরণ। আর যে জিনিসটা সেটা হচ্ছে দ্য মেম্বার রিয়াকশনস আর প্যারালাল। যেমন আমরা এখানে যে উদাহরণটা দেখছিলাম, এই রিয়াকশনটা সবগুলো কিন্তু প্যারালাল আছে, একই ডিরেকশন বরাবর। এরকম যদি হয় স্টিল তারা কি হবে, আনস্টেবল হবে। মেম্বার রিয়াকশনস প্যারালাল, সেটার উদাহরণটা হচ্ছে এখানে সবগুলো রোলার, সবগুলো উপরের দিকে। সো এটাও একটা আনস্টেবল স্ট্রাকচার। আর লাস্ট আনস্টেবল স্ট্রাকচার হচ্ছে আমাদের এইটা, যার একটা পার্ট কোলাপসিবল, একটা পার্টকে রেখে দিলে সে নিজে নিজে কোলাপস করে যায়। তো এই 4টা কন্ডিশন যদি মিট করে তাহলে সেটা কিন্তু আনস্টেবল হয়ে যাবে। এমন না যে 4টাই মিট করতে হবে, 4টার মধ্যে যে কোনো একটা মিট করলেই সেটা কি হয়ে যাবে, আনস্টেবল হয়ে যাবে। তো আমার আনস্টেবিলিটি চেক করার জন্য একটা স্ট্রাকচার নিয়ে এই 4টা জিনিস দেখতে হবে যে এটা হয় কিনা। আচ্ছা এটা হইতেছে না, ওইটা হইতে পারে। আচ্ছা সেকেন্ডটা কি, থার্ডটা কি, ফোর্থটা কি। একটাও যদি মিট না করে তাহলে সেটা স্টেবল, আর যদি যে কোনো একটা মিট করে যায় তাহলে অবশ্যই সেটা আনস্টেবল হবে। তো প্রথম অংশটা আমি এতটুকু পর্যন্ত রাখতেছি, আমরা 20 পর্যন্ত আসছি। নেক্সট পার্টটা আবার একটু ম্যাথ দিয়ে শুরু হবে আর কি। তো ম্যাথের পার্টটাকে একটু সেপারেট রাখি, আর এখানের যে পার্টটা সেটাকে একটু সেপারেট রাখতেছি। তো নেক্সট ভিডিওতে আমরা অন্য পার্টটা দেখে নেব।